আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোন যারা অনলাইনে আছি সবাই কেমন আছি একটু ঝটপট কমেন্ট করব, আর যারা অফলাইনে আছি এরা তো আছি, আর সামনে থাকলেই ভালো থাকে। তো আজকে উল্টা আমি ভালো নেই, সারা রাত কোনো ঘুম হয় নাই, নির্ঘুম মানুষ আছি। আর ঘটনা দেখার পর তোকে ঘুম আসে না। তো রাত 2:30টার সময় লাইভে গেছি এই কুলাঙ্গার গুলার বিপক্ষে বলতে। কি একটা পরিস্থিতি দেশের মধ্যে, হ্যাঁ? ছোট একটা বাচ্চা, আল্লাহ মাফ করুক, মানা যায় নাই এখনো, তবে যে অবস্থা তাতে করে বাঁচা মুশকিল হয়ে যাবে। এই যারা অনলাইনে আছো কেমন আছো সবাই বলো, একটু ঝটপট কমেন্ট করো কলিজার ভাই কলিজার বোন। ওকে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তা আমরা গত ক্লাসে ত্রিকোণমিতির অংশটা শেষ করেছিলাম। তো ত্রিকোণমিতি পাঠের সাথেই আমাদের বেশ কিছু পরিমিতি সংক্রান্ত ম্যাথ বলতে বুঝাচ্ছি, ওই যে গাছ ভেঙে গেছে, খুঁটি ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর উন্নতি কোণ তৈরি হয়েছে, অবনতি কোণ তৈরি হয়েছে, উন্নতি কোণ কত, অবনতি কোণ কত, খুঁটির দৈর্ঘ্য কত, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, এই সংক্রান্ত ম্যাথ গুলো কিন্তু এখনো কি রয়েছে বলেন, বাকি রয়েছে। তো আমরা এই পার্টটাকে করার চেষ্টা করব, আর এই পার্টটা থেকে 10 থেকে 20তম গ্রেডের যদি কেউ প্রিলি এবং লিখিত পরীক্ষা দিতে যাই কখনো, তো লিখিত পরীক্ষা কিন্তু আমরা এই পার্ট থেকে প্রশ্ন 100% কমন পাবো। আমি কথা বুঝতে পারছি? তো অবশ্যই এই পার্টটাকে আমরা অনেক বেশি ফোকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা বেসিক আলোচনা করব। আমারও মেয়ে আছে, ওকে নিয়ে খুব ভয়ে আছি, ও মাদ্রাসায় পড়ে। আল্লাহ ভরসা, এত ভয় পাওয়ার কোনো কিছু নাই। তবে অন্যায় হইলে সবারই রুখে দেওয়া উচিত। অন্যায়রে যারা প্রশ্রয় দেয়, এই অন্যায় গিয়ে তার ঘাড়ে আবার পড়ে। এই জন্য অন্যায় কখনো প্রশ্রয় দিবেন না। তবে উচিত আসিয়ার ধর্ষণকারীরে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। জায়গার উপর যদি পাথর নিক্ষেপ করে একটারে মারা হয়, আগামী 50 বছরে দেখবেন আর একটা ধর্ষণ হবে না, একটা হবে না। কেন? যখন ওই যে মরা দেখবে, এটা যখন পুরো বাংলাদেশ নিউজে চলবে, আরে পাথর নিক্ষেপ করে নির্মম ভাবে মারা হয়েছে, আরে বাবা ধর্ষণের এত কঠিন শাস্তি, ধর্ষণ আর করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, তখন ওর মাথার টনক নড়ে যাবে। ও যদি ওই গাঞ্জাইটাও হয়, মাতালও হয়, ওই জাতে মাতাল, তাহলে ঠিক একটা কথা আছে না? ঠিক আছে, হয় না দেখেই তো এই অবস্থা, এত বাজে অবস্থা। যাই হোক, আমরা এটার যাতে করে শাস্তিটা মৃত্যুদণ্ড অথবা পাথর নিক্ষেপে হয়, এটার জন্য আজকে আরো আন্দোলন হবে দরকার পড়লে। কারণ তাছাড়া এই ধর্ষণ কখনোই কি হবে না, থামবে না। এটা আমার বোঝা শেষ। অলরেডি হচ্ছে গতকালকে আরো অনেকগুলো ঘটনা ঘটছে। যাই হোক, এগুলো হচ্ছে পরিকল্পনা করে করা হচ্ছে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা হচ্ছে আমাদের আলোচনার টপিকে চলে যাই, একটু বেসিক কনসেপ্টে চলে যাব। আমরা বেসিক আলোচনা করব হচ্ছে আমরা যদি কখনো দেখেন যে এটা আরো কিছু ম্যাথ ছিল, যদি আমার লম্বের মান দেওয়া থাকে, যদি আমার ভূমির মান দেওয়া থাকে, অথবা যদি আমার অতিভুজের মান দেওয়া থাকে, সাইনের মান কত হবে, কসের মান কত হবে, কসেকের মান কত হবে, সেকের মান কত হবে, এই টাইপের আমাদের একটা টাইপ ছিল। তো আমরা এই টাইপটাকে একটু করার চেষ্টা করি। তো দেখেন, যদি এরকম হয়, আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ভাবি, কিভাবে? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খুব মনোযোগ দেব আমরা। কিন্তু দেখেন, যদি আমরা কোনো কারণে এটার একটা নাম দেই এ বি সি, আর এখানে যদি আমি একটা থেটা কোণ দেই,
তাহলে এই থেটা কোণের সাপেক্ষে বলেন লম্বকে, ভূমিকে আর অতিভুজকে। একটু ঝটপট বলতে হবে। বলেন এই চিত্রে লম্বকে, লম্ব এবি, তাহলে এবি কি? এবি ভূমি, এবিটা ভূমি। মনে রাখবেন যে পৃথিবীতে কোন স্ট্রাকচারে যেখানে কোণ দেওয়া থাকে, কি দেওয়া থাকে? কোণ দেওয়া থাকে। কোণ কখনো ভূমি ছাড়া তৈরি হয় না। তাহলে আমি যেখানে থেটা কোণ দেখব, চোখটা বন্ধ করে সে কি অবস্থায় আছে এটা চিন্তা না করে ভেবে নিব যে তার মধ্যে একটা ভূমি আছে, তার মধ্যে একটা কি আছে? ভূমি আছে। এখন যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা সমকোণ, রাইট? আর আমরা বৈশিষ্ট্য অবলম্বন করলে জানি সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর এটার সাথে কোণ থাকার কারণে এটা তখন হয়ে যাচ্ছে কি বলেন? ভূমি। কিন্তু দেখতে দেখা যাচ্ছে এটাকে লম্বের মতো, কিন্তু আলটিমেটলি এটা লম্ব হবে না। লম্ব কি হবে না। এরপর নিচে যেটাকে আমরা দেখতেছি এটা তখন হয়ে যাচ্ছে এই চিত্রের সাপেক্ষে লম্ব। অর্থাৎ যেখানে আপনি থেটা কোণ দেখবেন তার সাথে ভূমি থাকবে। তার সাথে কি থাকবে? একই চিত্র যদি আমি এই জায়গায়ও আঁকি, আর আমি যদি বলি এবার হচ্ছে এ বি সি এর কোণটা হচ্ছে সি এ, কোণটা কোথায়? সি এ। কোণটা যদি ওই পাশে থাকে, তাইলে আবার আমার চিত্রের সাপেক্ষে আমরা যেটাকে ভূমি ভাবি ওটাই ভূমি, যেটা লম্ব সেটাই। কারণ সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা সবসময় কি হয়? অতিভুজ হয়। আবার এই যে থেটা কোণটা এখানে তৈরি হওয়ার কারণে এটা তখন কি হয়ে যাচ্ছে বলেন? ভূমি হয়ে যাচ্ছে। আর এটা কি হয়ে যাচ্ছে? লম্ব হয়ে যাচ্ছে। বলেন আমরা এতটুকু বেসিক ক্লিয়ার কিনা? এতটুকু বেসিক ক্লিয়ার হইলে আমরা এবার এই বেসিকের উপর ডিপেন্ড করে বেশ কিছু জিনিস শিখবো, যে জিনিসগুলো আমাদের বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে। অর্থাৎ আপনাকে বলবে অনেক সময় সাইন 3/, সাইন থেটা ইকুয়াল 3/4 হলে কসেক থেটার মান কত, কসের মান কত, সেকের মান কত, টেনের মান কত, কটের মান কত, এভাবে আপনাকে মান বের করতে বলবে। তো এই মানগুলো পারার জন্য আমাকে খুব ভালো একটা ডেপথ বেসিক লাগবে। আচ্ছা আমি আরেকবার বলতেছি, নুসরাত জাহান আপু একটু মনোযোগ দিতে হবে। আমি বললাম যার সাথে থেটা কোণ থাকবে, এই যার সাথে থেটা কোণ থাকবে সে নিজে একটা কি হয় বলেন তো? সে নিজে একটা ভূমি হয়। যদি এটা থেটা কোণ হয়, তাহলে থেটা কোণের সাপেক্ষে এই বাহুটা থাকার কারণে আমরা ন্যাচারালি জানি যে এই বাহুটার নাম লম্ব। কিন্তু যেখানে থেটা কোণ থাকে তাকে আমরা ভেবেই নিই যে তার মধ্যে একটা ভূমি আছে, তার মধ্যে একটা কি আছে। যেহেতু তার মধ্যে একটা ভূমি আছে, তাহলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয়ে যায়, তাহলে এ পাশে একটা 100% কি হয়ে যাবে? তাহলে ভূমি হয়ে যাবে। আবার যদি থেটা কোণটা আপনি এই পাশে দেখেন, তাহলে এই ক্ষেত্রেও সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে তো একটা অতিভুজ হয়ে গেল, তাহলে আরেকটা বাহু কি? কোণ সাথে থাকার কারণে এটা ভূমি, আর এটা কি? লম্ব। তো আমরা এই এতটুকু তথ্য খুব ভালোভাবে জানতে পারলাম। এই তথ্যটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এবার যদি আমাকে প্রশ্ন করা হয়, এবার যদি আমাকে প্রশ্ন করা হয়, খুব মনোযোগ দেব, যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এটা এ, এটা বি, এটা সি। ধরেন কোনটা আমরা এই জায়গায় ধরলাম, খুব মনোযোগ দেবো কিন্তু। তাহলে এটাকে আমরা কি বলবো? ভূমি বলবো। এটাকে আমরা কি বলবো? লম্ব বলবো। আর এটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। তো আমরা চিত্র এঁকে ঠিক এভাবে নাম দিয়ে দিই। আমরা সবাই চিত্র এঁকে ফেলি খাতার মধ্যে, এরকম একটা সমকোণ এঁকে ফেলি। সমকোণ আঁকার পর আমরা নাম দিয়ে দিই, এরকম 3টা নাম দিয়ে দিই। ওকে, দিয়েছি 3টা নাম। 3টা নাম দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে,
সেটা হচ্ছে আপনাকে যদি কখনো টেন থেটা বলে, কি বলে? টেন থেটা। মনে রাখবেন, এই টেন থেটা মনে রাখার একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে যে টেনের উপরে অর্ধেক নিচে অর্ধেক, মাঝখানে একটা কি বলেন তো? টান। এই মাঝখানে একটা টান থাকার কারণে উপর দ্বারা বোঝায় লম্ব আর নিচ দ্বারা বোঝায় ভূমি। তার মানে টেন থেটা যখন থাকে, টেন থেটা দ্বারা আমরা লম্ব ভাগ ভূমিকে বুঝি, লম্ব ভাগ ভূমিকে বুঝি। ধরেন লম্বের মান যদি 3 থাকতো আর ভূমির মান যদি 4 থাকতো, তাহলে এটা কি হয়ে যেত? 3/4, 3/4, 3/4। আমার কথা কি বোঝা গেছে? ধরেন বাহুগুলোরও নাম দিয়ে দিলাম, মান দিয়ে দিলাম। ধরেন এটা হচ্ছে 3 মিটার, এটা 4 মিটার, আর এটা হচ্ছে 5 মিটার। তাহলে বলেন তো টেন থেটা সমান সমান, আমি যদি বাহুগুলো বসাইতে চাই, এটা কত হবে? 3/4। কারণ 3টা হচ্ছে আমার লম্ব, 4টা হচ্ছে আমার ভূমি। তো এটাকে আমরা যখন 9-10-এ ছিলাম, আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতাম, টেরা লম্বা ভূত। টেরা লম্বা, এটাও আমরা পাশে নোট করে নেই। এটা আমরা শিখেছিলাম টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে এই যে টেরা লম্বা ভূত, টেন থেটা সমান সমান লম্ব ভাগ ভূমি। অথচ আমি কি বললাম? আমি কিন্তু ছন্দ না বলে আগে প্রথম কৌশলটা বললাম যে টি এর উপরে অর্ধেক নিচে অর্ধেক। উপরের অর্ধেক মানে লম্ব, নিচের অর্ধেক মানে কি? ভূমি। যেহেতু টেন ঠিক মাঝামাঝি অবস্থানে কাটা, তাহলে উপরেও আছে নিচেও আছে। তাহলে উপরেরটা সবসময় কি হয়? লম্ব। নিচেরটা কি হয়? ভূমি। নিচেরটা কি হয়? ভূমি। আমার কথা কি বোঝা গেছে? এই ক্লিয়ার? ওকে। তাহলে এইভাবে মনে রাখতে পারি আমরা যে টেন থেটা সমান সমান লম্ব ভাগ ভূমি বা 3/4 টেরা লম্বা ভূত। এই টেরা থেকে টে থেকে টেন থেটা, লম্বার ল থেকে লম্ব, ভূতের ভূ থেকে কি? ভূমি। এই জন্যই আমরা বলি টেন থেটা সমান সমান লম্ব ভাগ ভূমি। এই ছন্দ থেকেও কিন্তু মনে রাখা যায়। ওকে, এবার আসি, আমাকে যদি কখনো সাইন থেটার কথা বলতো, তাহলে সাইন থেটা ইকুয়াল কি হইতো? দেখেন, সাইনের এস এর দিকের কথা যদি আপনি চিন্তা করেন, বলেন তো এস এর দিক কি? ঘড়ির কাঁটার দিকে না? এস এর দিক কি? ঘড়ির কাঁটার দিক। এস এর দিক কি? ঘড়ির কাঁটার দিক। যদি ঘড়ির কাঁটার দিকটা আপনি লম্ব থেকে যাত্রা শুরু করেন, তাহলে এখানে দেখেন লম্ব আর কে থাকে? অতিভুজ। তাহলে সাইন থেটা ইকুয়াল কি হবে বলেন? লম্ব ভাগ অতিভুজ। এবার যদি আমরা এটাকে সংখ্যায় ভগ্নাংশ আকারে লিখতে চাই, তাহলে আমরা লম্বের মান দেখতেছি 3 আর অতিভুজের মান দেখতেছি 5। এখন এটাকে যদি আমরা ছন্দে মনে রাখতে চাই, তাহলে আমরা সবাই মনে রাখি সাগরে লবণ অনেক, সাগরে অথবা সাগরে লবণ আছে। তাহলে আমরা এই ছন্দটা শিখে আসছিলাম, এটাও আমরা লিখে রাখি সাগরে লবণ অনেক। এখন এই সাগরে লবণ অনেক দ্বারা কি বোঝায়? সাগর থেকে সাইন থেটা, সা থেকে সাইন থেটা, লবণের ল থেকে লম্ব, আর অনেকের অ থেকে কি? অতিভুজ। এই জন্য আমরা বলি সাইন থেটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। সাইন থেটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। এরপরে আমরা কি বললাম? আচ্ছা, এরপরে আমি তো আস্তেই বলতেছি, এখানে আর কত আস্তে বলবো? আর আস্তে যদি বলতে বলো তাহলে সব শেষ। তাইলে তোমরা এই এক পরিমিতি শেষ করতে, আমার পরিমিতির এই ছোট্ট অংশটা শেষ করতে 3 ঘন্টা কাটাইবে আমার। একটু মনোযোগ দাও, কনসার্ন ঠিক রাখো। দেরি করে আসলে হয়তো কম বুঝবা, দেরি করে না এসে খুব মনোযোগ দাও, হ্যাঁ? কারণ এমনি আজকে শরীরটা ভালো না, তখন জানি দেখবে যে ঘুমে ঘুমে পড়ে গেছে গা, সারা রাত কোনো ঘুম হয় নাই। না ঘুমায়া রোজা থেকে ক্লাস লইতে হইবে। তাহলে টেন থেটা গেল, সাইন থেটা গেল, টেন থেটা গেল, সাইন থেটা গেল, বাকি আছে কি? কস থেটা। এই যে কস থেটা, মনে রাখবেন কসের সি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়। কসের সি কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়। তাহলে কসের সিটা শুরু হয় ভূমি থেকে। তাহলে কস থেটা সমান সমান উপরে কি হয় বলো? ভূমি, আর নিচে কি হয় বলো? অতিভুজ। এখন
এটাকে যদি তুমি সংখ্যা দিয়ে লিখতে চাও তাহলে দেখো তো ভাইয়া, ভূমির মান কত? 4। আর অতিভুজের মান কত? 5। তাহলে এটা হবে 4/5। 4/5। এখন এটাও ছন্দে মনে রাখা যায়। এটা কি? কবরে ভূত অনেক। কবরে কি অনেক? ভূত অনেক। তাহলে কবরে ভূত অনেক। তাহলে আমরা দুইটা কৌশলই অবলম্বন করে মনে রাখতে পারি। আমি বেসিক্যালি ছন্দ মুখস্থ করতাম না, আমি এইভাবে মনে রাখতাম যে 10 এর টি এর উপরে অর্ধেক নিচে অর্ধেক, এই জন্য লম্বভাগ ভূমি, কারণ উপরে থাকে লম্ব, নিচে থাকে কি? ভূমি। এরপরে মনে রাখতাম সাইন, সাইনের এস ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যাওয়ার কারণে এখানে কি হয়? লম্ব আর অতিভুজ। লম্ব আর কসের সি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য এটা হয় ভূমি ভাগ অতিভুজ। আর যদি কারো মনে হয় আমি ছন্দটা সাথে রাখবো, যেহেতু সারা জীবন আমি ছন্দ দিয়ে পড়ছি, তাহলে ছন্দ দিয়ে মনে রাখলেও কোনো সমস্যা নাই। কারণ ওই ক্রুশাল মোমেন্টে যে বেটা ছন্দগুলো দিচ্ছে, ওরও ধন্যবাদ। এই ছন্দগুলো কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসি। তা আমার কথা হচ্ছে, যে তৈরি করছে তাকে আসলেই ধন্যবাদ, তার প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ কিছুটা হলেও সে সহজ করে দিছে। কি করে দিছে? সহজ করে দিছে। আচ্ছা, আমরা কি সবাই ক্লিয়ার? এই ক্লাসগুলো পরবর্তী সময় গ্রুপে পাবা না কেন? ক্লাসগুলো পরবর্তী সময় সুন্দর করে আপলোড করে তোমাদের পিন করে দেওয়া থাকে শুরুতে। তোমরা গ্রুপে যখন ঢুকো, গ্রুপের শুরুতেই সুন্দর করে দেওয়া থাকে। আর না যদি পাও তাহলে 09-এ একটু কল করলে তো তোমাদের ক্লাসের লিঙ্ক গুলো একসাথে সব দিয়ে দেয়। 09-এ কল করবা, তাইলে হয়ে যাবে। সোহাগ সাহেব, ত্রিকোণমিতির ক্লাসটা আপলোড করো নাই ক্লাস শেষে? তাহলে ওদেরকে পরে ক্লাস শেষে একটু ইয়া দিয়ে দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার লিঙ্ক দিয়ে দিও। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিবে, টেনশন নাই, ঠিক আছে? আপলোড করা শেষ। হ্যাঁ, একজন আবার লেখছে কাশবনে ভূত অতি, অত কঠিন করার দরকার নাই। কাশবন, ভূত, আবার অতি, ঠিক আছে? আমরা এতটুকু ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার? ইনশাল্লাহ পারবো তো? এবার দেখেন, আমি দুই একটা ম্যাথ দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আমি যদি আপনাকে এরকম একটা চিত্র দিয়ে বলি যে এই চিত্রের মান দিয়ে দিলাম, ধরেন এই চিত্রের মান দিয়ে দিলাম, ধরেন এরকম দিয়ে দিলাম, এটা 3, এটা 4, এটা কি আর এটা কি 4। আমি বললাম চিত্রে 3,4 হলে সাইন থেটা কমা কস থেটা কমা সেক থেটা কমা কসেক থেটা কমা টেন থেটা কমা কট থেটা ইকুয়াল হোয়াট? দেখেন, চিত্রে আমি দুইটা জিনিসের মান দিয়ে আমি সবগুলো জিনিসের মান বের করতে বললাম। সবগুলো জিনিসের কি বের করতে বললাম? মান বের করতে বললাম। তাহলে মান বের করতে পারবো না? খুবই সিম্পল। ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে, যদি একটা ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকে, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের সূত্র ব্যবহার করে আমি আরেকটা বাহুর মান চোখ বন্ধ করে কি করতে পারবো? বের করে ফেলতে পারবো। তাহলে এটা যদি আমার অতিভুজ হয়, ধরি অতিভুজ এক্স, এক্স এর মান দেওয়া নাই, তাহলে আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল 3 3 9 4 চোখ 16, 16 আর 9 যোগ করলে 25 √25। তাহলে কত পাইলাম? 5। তাহলে এটার মান 5 পেয়ে গেলাম। এবার যদি আমি লিখতে চাই অতএব সাইন থেটা, তাহলে সাইন থেটা মানে এই যে এস ঘড়ির কাঁটার দিক, তাহলে এখানে লম্ব ভাগ অতিভুজ, অথবা সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তাহলে এটা কি হবে? 3/5, 3/5। এবার এই সাইনেরই বিপরীত আমরা কি জানি বলেন? সাইনের বিপরীত কি? কসেক। তাহলে এখানে যদি আমি আগে কসেক থেটার মানটা লিখতে চাই, তাহলে কসেক থেটার মান জাস্ট উল্টায় দিবেন। কি করবেন? উল্টায় দিবেন। উপরে 5 হবে, নিচে কি হবে? 3 হবে। নিচে কি হবে? 3 হবে। এরপর যদি আমরা কস থেটা লিখতে চাই, তো কস সি, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিক, ভূমি ভাগ অতিভুজ, অথবা কবরে ভূত অনেক। তাহলে এখানে 4/5, উপরে 4, নিচে কত?
5। বলেন কসের বিপরীত কি? সেক। তাইলে আমরা এখানে আবার সেক থিটা সমান কি লিখতে পারি? উপরে 5 নিচে 4। এরপরে যদি আমরা টেন থিটা লিখতে চাই, টেনের উপরে অর্ধেক নিচে অর্ধেক, এই উপরে আর নিচে কি আছে? 3/4। লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, যেটাকে আমরা বলি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এবার টেনের বিপরীত কি বলেন? কট। তাহলে কট থিটা সমান সমান 4/3। এই হচ্ছে আমরা প্রতিটা জিনিসের মান আমাদেরকে ঠিক এভাবে বের করতে হবে। কথা বুঝতে পারছি? প্রতিটা জিনিসের মান ঠিক কি এইভাবে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রতিটা জিনিস যদি আমাদেরকে এভাবে বের করতে বলে, পারবো তো ইনশাল্লাহ? পারবো। ওকে, তাহলে আমাদেরকে এভাবে কোশ্চেন করবে, এই কোশ্চেন গুলো থেকে আমাকে হরহামেশাই মান বের করতে বলবে। আবার অনেক সময় দেখেন এগুলোতে মান দেওয়া থাকবে না, মান দেওয়া থাকবে না। মান দেওয়া না থেকে কি করবে তারা? এইভাবে প্রশ্নটা করবে। দেখেন সব অ্যাঙ্গেলে বুঝাই দিই, তাইলে বুঝতে সুবিধা হবে। ধরেন এগুলো কোনো মান নাই, তারা আপনারা শুধু এভাবে বলবে যে টেন থিটা সমান সমান 3/4 হলে ডট 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 কত। আর টেন থিটা বাদে বাকি সব মান বের করতে বলবে। টেন থিটা সমান সমান 3/4 মানে টেনের উপরে অর্ধেক নিচে অর্ধেক। তাহলে উপরে মানে 3 মান দেওয়া আছে, নিচে মানে কি 4 মান দেওয়া আছে। তাহলে অতিভুজটা আপনাকে বের করতে হবে। ওই জাহালাও তাহাই কদু, স্টাইল একই, শুধু একটু চেঞ্জ, শুধু একটু কি চেঞ্জ। পারবো না? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা যারা অনলাইনে আছি একটু ঝটপট কমেন্ট করব যে আমরা ক্লিয়ার কিনা। আমরা ক্লিয়ার হইলে আমরা একটু সামনের দিকে আগাবো। ক্লিয়ার? আচ্ছা, অনেকে বলতেছেন স্যার আর একটু বুঝান। ওরে বাবা, আচ্ছা আবার বুঝাচ্ছি, নাও। কেন আশা করছো? আবার বুঝাইতেছি, একটু মনোযোগ দাও। যারা একটু কম বুঝছো একটু মনোযোগ দাও ভালোভাবে, তাইলেই হয়ে যাবে। আমি বললাম তোমার কখনো কখনো টেন থিটার মান 3/4 হলে বাকি সব মান বের করতে বলবে। ভাই 3/4 মানে লম্বের মান 3 দেওয়া আছে, ভূমির মান কত 4। এখন লম্ব আর ভূমি 3 আর 4 দেওয়া থাকলে অতিভুজ হয় 5, সমকোণী ত্রিভুজ যেহেতু। এখন তুমি কি করবা? 3টা বাহু যখন তোমার জানা থাকবে, তখন যদি তোমাকে সাইন থিটার মান বের করতে বলে, সাইন থিটা ইকুয়াল সাগরে লবণ অনেক, সাগরের সা থেকে সাইন থিটা, লবণের লম্ব ল থেকে লম্ব, এই যে লম্বের মান 3, অনেকের অ থেকে অতিভুজ, এই যে অতিভুজের মান 5, এই জন্য 3/5, 3 অথবা আমি বললাম সাইন, সাইনের দিকটা ঘড়ির কাঁটার দিকে, এই জন্য প্রথমে লম্ব, এরপরে কি অতিভুজ। সাইনের বিপরীত হচ্ছে কসেক, তাহলে সাইন যা তার বিপরীত কি হবে? কসেক হবে। কসের ক্ষেত্রে আমি বললাম যে কবরে ভূত অনেক, কবরের ক থেকে কস থিটা, ভূতের ভূ থেকে ভূমি, এই যে ভূমি 4, অনেকের অ থেকে অতিভুজ, অতিভুজ 5, অথবা কসের সি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, প্রথমে ভূমি এরপরে লম্ব, 4/5। তাহলে কসের বিপরীত সেক, এই জন্য 5/4 উল্টে যাবে শুধু। এরপরে তোমারে বললো ট্যান থিটা, ট্যান থিটা টি এর উপরে অর্ধেক নিচে অর্ধেক, লম্ব আর ভূমি, এই যে 3/4 লম্ব আর ভূমি, অথবা ছন্দ থেকে নিবা টেরা লম্বা ভূত, থেকে ট্যান থিটা, লম্বের লম্ব থেকে 3, ভূমি এর ভূ থেকে এই যে 4, 3/4। তাহলে কট থিটা কি হবে? জাস্ট উল্টায় দিবা 4/3, 4/3। ক্লিয়ার? তাহলে আশা করা যায় যে আর এখানে কারো সমস্যা হবে না। আমরা সামনের দিকে আগাই। এবার ভাইয়া আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে কথা বলবো, যে পার্টটা থেকে আমাদের সবসময়ই প্রশ্ন আসে, সেটা হচ্ছে খুঁটি সংক্রান্ত ম্যাথ। কি সংক্রান্ত ম্যাথ? খুঁটি সংক্রান্ত ম্যাথ বা মই সংক্রান্ত ম্যাথ। দেখা গেল আপনি অনেক সময় মই একটা পাকা ওয়ালের মধ্যে যখন সুন্দরভাবে এরকম করে রাখেন, রাখার ফলে কি ওয়ালের সাথে একটা কোণ তৈরি হয় না? এই কোণ তৈরি হয় কিনা বলেন? কোণ তৈরি হয়। তো এই যে উপরে যে কোণটা তৈরি হয়, অনেক সময় উপরের কোণটা বের করতে বলে, উপরের কোণটা
বের করতে বলে, অনেক সময় পুরো যে ওয়ালটা আছে ওয়ালের উচ্চতার মান বের করতে বলে, অনেক সময় ওয়াল পর্যন্ত মানে মই পর্যন্ত ওয়ালের দৈর্ঘ্যটা বের করতে বলে, উচ্চতাটা বের করতে বলে। অথবা একটা খুঁটি আছে, খুঁটিটা ভেঙে গেল, খুঁটিটা কি ভেঙে গেল, তো আমরা একটা খুঁটি দিয়ে উদাহরণটা দেখার পর পুরো বেসিক গুলোকে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করি, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো দেখো, যদি কখনো তোমার ধরো এরকম একটা খুঁটি, এই খুঁটিটা হঠাৎ করে ঝড়ে ভেঙে গেল, ঝড়ে গিয়ে ভেঙে গেল, ভেঙে কার সাথে পতিত হইলো বলো ভাইয়া? ভূমির সাথে পতিত হইলো। কার সাথে? ভূমির সাথে পতিত হইলো। তাহলে এই যে পুরাটা যে ছিল, একটু আগে আমরা বেসিক ইয়াগুলো জানি, এই পুরোটা যে ছিল পুরোটাই একটা কি ছিল বলো? আস্ত খুঁটি ছিল। কি ছিল? আস্ত খুঁটি ছিল। এই আস্ত খুঁটির মধ্যে এখানে ভেঙে গেল, তাহলে এই জায়গাটা হচ্ছে কি দণ্ডায়মান অংশ। তাহলে যতটুকু অংশ আছে এই অংশটাকে আমরা কি বলবো? দণ্ডায়মান অংশ। তাহলে অনেক সময় আমার এই দণ্ডায়মান অংশর আরেক নাম কি হয়ে যায় বলেন? লম্ব। কি হয়ে যায়? লম্ব। কারণ আমার যদি কখনো এই উপরের দিকে কোণ তৈরি করার কথা বলে, তাইলে আবার জিনিসটা কিন্তু ভিন্ন হয়ে যায়। কথা বুঝতে পারছি? এটাও আবার মাথায় রাখতে হবে। তো ধরি আমার উপরে কোণ বের করতে বলে নাই, আমারে কোণ বার করতে বলছে, কোণের ব্যাপারটা আমরা পরে যাই। ধরেন আমার এই জায়গায় কোণ বের করতে বলছে, যে ভূমির সাথে পতিত হয়ে ভূমির সাথে কোণ তৈরি করলো, ভূমির সাথে কি তৈরি করলো? কোণ তৈরি করলো। তাহলে এটা দণ্ডায়মান অংশ হবে, এটাই কি হবে বলেন তো? লম্ব হবে। আর নিচেরটা এটা কি হবে বলেন? ভূমি। অর্থাৎ খুঁটি থেকে দণ্ডায়মান অংশ ভূমিতে পতিত হইল, তাহলে খুঁটির অংশ থেকে দণ্ডায়মান অংশ পতিত হওয়া পর্যন্ত দৈর্ঘ্য, এটা কি হয়ে গেল বলেন? ভূমি হয়ে গেল। আর এই যেটা পতিত হইল ভূমিতে, এটা কিন্তু ভাই ভাঙ্গা অংশ। এটা কি অংশ? ভাঙ্গা অংশ। কারণ এই উপরের অংশটা পতিত হয়েই তো এই জিনিসটা তৈরি করলো। কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে বাংলা ভাষায় সাদামাটা একটা ফরম্যাট। এই ফরম্যাটটা বুঝলে আমি এখন ম্যাথমেটিক্স এর টার্মে যখন বুঝাবো আপনার বুঝতে সুবিধা হবে। তো এইটাকে ভাঙ্গা অংশ বলা হয়, আবার এটাকে বলা হয় অতিভুজ। এই ভাঙ্গা অংশটারই আরেক নাম কি বলেন? অতিভুজ। ভাঙ্গা অংশটারই নাম আরেক নাম অতিভুজ। আমরা এতটুকু ইনফরমেশন তো বুঝতে পারছি নাকি? আচ্ছা, হ্যাঁ, খুঁটি এবং মই পাঠটি লিখিত নিয়মে বুঝাবার জন্য দয়া করলাম। আচ্ছা, লিখিত স্টাইলেই বুঝাবো, আপনার শর্টকাট আমি বুঝাবো না, আমি শর্টকাট বুঝাইও না। তো আমরা এই জায়গায় একটু মনোযোগ দেই। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এই জায়গায় আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমার যদি কোণটা নিচে দেওয়া থাকে সেক্ষেত্রে যাহা লম্ব তাহাই, যাহা ভূমি তাহাই, যাহা অতিভুজ তাহাই। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এবার এই কিন্তুটা নিয়ে আমরা একটু কথা বলি। কি নিয়ে কথা বলবো? কিন্তুটা নিয়ে আমরা একটু কথা বলবো। কিন্তুটা হচ্ছে এই টাইপের প্রশ্নে আমাকে সব সময় কোশ্চেন করে উন্নতি কোণ আর কি বলেন? অবনতি কোণ। তো আমরা বাঙালি, তো বাঙালি আমরা কি করি? উন্নতি কোণ মুখস্থ করি, অবনতি কোণ মুখস্থ করি। অথবা চিত্র দেখে জিনিসটাকে অবজারভেশন না করে ধুমধাম পড়ে আমরা কি করি? ভুল করি। এই ভুল করা যাবে না। যারা অনলাইনে আছি একটু মনোযোগ দাও ভাইয়া। মনে রাখবো আমরা উন্নতি আর অবনতি। আমি এখানে একটা চিত্র এঁকে বুঝাই দিচ্ছি। দেখো, ধরো আমি এখানে একটা কোণ আঁকতে চাচ্ছি, কোণটা উপরের দিকে গেল। কোন দিকে গেল? উপরের দিকে গেল। তা আমি যদি এটাকে থেটা কোণ দেই, এই থেটা কোণের দিক কি উপরের দিক না নিচের দিক? ভাই, যারা উপরে উঠে তারা সিঁড়ি বেয়ে কিভাবে উঠে? এক ধাপ উপরে উঠতে থাকে। এই যে আমরা যখন এখানে ক্লাসরুমে উঠলাম, আমরা সিঁড়ি বেয়ে কোথায় উঠছি? উপরে উঠছি। কোথায় উঠছি? এই উপরে উঠার সময় আমরা ভূমির সাথে উন্নতি কোণে উঠছি। আর উপরে সিঁড়িতে কারা উঠে? যারা ধনী। যারা ধনী বা যাদের উন্নতি হয়, যাদের কি হয়? উন্নতি হয়। মনে রাখবেন, যে কোণের দিকটা উপরের দিককে মেনশন করবে। কোন দিককে মেনশন করবে? উপরের দিককে মেনশন করবে। উ থেকে উপর, উ থেকে উন্নতি। কারণ উন্নতি তখনই হয় যখন একটা মানুষ উপরের দিকে উঠে। উন্নতি হইলে তো উপরের দিকে উঠবে, না অবনতি হলে উঠবে? অবনতি হলে তার ডেমোশন হবে। তাহলে এই যে উন্নতি কোণ যখন বলবে, উন্নতি কোণ মানে উপরের দিকে। উন্নতি কোণ মানে কি?
আর যদি কোনো কারণে বাই এনি চান্স অবনতি হয়, ধরেন আমরা কথার কথা গ্রামের মানুষ বলি না, আরে ছেলেটার অবনতি হয়ে গেছে, কারণ আগে ভালো ছিল, এখন কি সে ডাউন খারাপ পজিশনে চলে গেছে, নিচের দিকে চলে গেছে। তো যখন আমরা থিটা কোণের মানটা দেখবো নিচের দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। তার মানে নিচের দিকে মুখ আছে মানে আমরা বুঝে যাব এই কোণের মান হচ্ছে অবনতি। এই কোণের মান কি? তাহলে একটা উন্নতি আরেকটা কি বলেন? একটা উন্নতি আরেকটা কি বলেন? অবনতি। ক্লিয়ার? তাহলে আমরা এই যে জিনিসটা বুঝতে পারলাম, হ্যাঁ এই যে জিনিসটা বুঝতে পারলাম, এই জিনিসটা, এই যে একজন বলছে শীর্ষের উন্নতি কোণ বলতে কি বোঝায়, শীর্ষের উন্নতি কোণ বলতে কি বোঝায়, এটা একটা বড় ফ্যাক্ট। অনেক সময় আমাকে শীর্ষের উন্নতি কোণ বলে, শীর্ষের উন্নতি কোণ বলে চিত্রটা উল্টে যায়। চিত্রটা কিভাবে যায়? উল্টে যায়। আর চিত্র উল্টানোর ব্যাপারটাও আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে সুন্দর করে বুঝাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কারণ এই চিত্রটাকে আপনি উল্টা ভাবেও কি করতে পারবেন? এঁকে ফেলতে পারবেন। উল্টা ভাবে যখন আঁকবেন তখন দেখা যাবে কি ঘটনাটা বিপরীত পাশে ঘটবে। মনে করেন আপনি লম্বটা এইভাবে দিলেন, কিভাবে দিলেন? এইভাবে দিলেন। এখন যখন আপনি এইভাবে দিবেন, ঘটনাটা দেখেন, আপনি যখন এইভাবে দিবেন তখন কিভাবে ঘটনাটা ঘটে? এই যে এটাই খুঁটির লম্বিক দণ্ডায়মান অংশ, কি অংশ? দণ্ডায়মান অংশ। এখন এই জায়গায় যখন আপনি কোনো ঘটনা ঘটাইতে যাবেন ভাই উল্টা পাশ দিয়ে, তখন স্ট্রাকচারটা এরকম ঘটবে। স্ট্রাকচারটা কি রকম ঘটবে? এরকম ঘটবে। অথবা আপনি এটার সাথে যখন আঁকবেন তখন জিনিসটা এরকম হবে। তো এই যে একটা সাপেক্ষ তারতম্য বা জিনিসটাকে উল্টায় দিয়ে যখন আপনি এই সাইড দিয়ে আঁকবেন তখন আরেকটা স্ট্রাকচার তৈরি হবে। তো প্রতিটা সেগমেন্টে আমরা দেখবো এদের অবস্থান, যে কার দিকটা উপরের দিক, কার দিকটা নিচের দিক। যার দিক নিচের দিক তার কোণের মান কি কোণ? অবনতি কোণ। এই নিচের দিকে তার দিক থাকলেই তার নাম কি? অবনতি। আর উপরের দিক মেনশন করা থাকলেই তার নাম কি? উন্নতি। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? বলেন যে আমরা এতটুকু ক্লিয়ার কিনা যে উন্নতি কোণ আর অবনতি কোণ, এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইলে আমরা এখন মোটামুটি অনেক ম্যাথই করতে পারবো। আচ্ছা সবাই ক্লিয়ার? আচ্ছা সবাই যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা একটু দুই একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে জিনিসগুলোকে প্র্যাকটিস করি যে আসলে আমরা পারি কিনা। দেখেন, আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, ধরেন এটা একটা খুঁটি, এই খুঁটির ভাঙ্গা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে একটা খুঁটি হঠাৎ ঝড়ে ভেঙ্গে ভূমির সাথে পতিত হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 30 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ তৈরি করে। তো আমাকে বলতেছে যে ভূমির লম্বিক অংশ থেকে ভাঙ্গা অংশ পর্যন্ত দৈর্ঘ্য অথবা ভূমির মান, কিসের মান? ভূমির মান। এই মানটা ধরেন আমার দেওয়া আছে, এই মানটা কি করা আছে? দেওয়া আছে। আমাকে বলতেছে এই মানটা হচ্ছে ধরেন 16 মিটার। কত মিটার? 16 মিটার। এটার মান দেওয়া আছে 16 মিটার। আমাকে বলা হচ্ছে কি যে এই যে দণ্ডায়মান অংশ, ধরেন এই দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। কত মিটার? তো আমাকে এই x মিটারের মান বের করতে বলতেছে। কার মান বের করতে বলছে? x মিটারের মান। তো আপনি যখন চিত্রটা আঁকলেন, আঁকার পরে দেখতেছেন যে যার মান বের করতে বলছে ওই বেটা লম্ব, আর যে বেটার মান দেওয়া আছে ওই বেটা ভূমি। ওই বেটা কি? ভূমি। এখন একটু আগে আপনি সেন্স দিয়ে কিছু জিনিস করলেন, টেরা লম্বা ভূত, অথবা টি এর উপরে অর্ধেক নিচে অর্ধেক। তাহলে উপরের মান আর নিচের মান দেওয়া থাকলে সবসময় আমরা ট্যান থিটা ব্যবহার করি। কি ব্যবহার করি? ট্যান থিটা ব্যবহার করি। তাহলে এই জায়গায় আবার আমরা কোণটাও দেখতে পাচ্ছি উন্নতি কোণ হয়েছে। কি কোণ? প্রশ্নে কিন্তু সবসময় উন্নতি কোণ অবনতি কোণ উল্লেখ না, জায়গা বিশেষে মাঝে মধ্যে উল্লেখ করবে। বুঝতে পারছি?
আর যখন উল্লেখ করবে তখন আমাকে সেন্স দিয়ে বুঝে নিতে হবে এর দিক হচ্ছে উপরের দিক, এর দিক হচ্ছে নিচের দিক। এর দিক উপরের দিক, এর দিক কি নিচের দিক। এখন ভাই এই জায়গায় যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি ইকুয়াল তেরা লম্বা ভূত, উপরে লম্ব নিচে ভূমি, তাহলে উপরে এক্স আর নিচে কত বলেন 16। তাহলে এখান থেকে আমাকে বেসিক্যালি এক্স এর মান বের করে নিয়ে আসতে হবে। তো আমরা গতদিন ডিগ্রির মান বের করা শিখছিলাম, মনে পড়ে? tan 30 ডিগ্রি ইকুয়াল কি sin 0 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রির ক্ষেত্রে উপরে হাফ, উপরে কত হাফ, আর cos 30 ডিগ্রির ক্ষেত্রে আঙ্গুল 3টা, √3 ভাগ 2, তাহলে √3 ভাগ 2, এই হাফ ভাগটারে গুণ করলাম, উপরে 2 নিচে, তাহলে এখানে কাটাকাটি করলে 1 ভাগ কে √3, তাহলে 1 ভাগ √3 x ভাগ কত বলেন 16। তাহলে x আর √3 গুণ করলে x √3 ইকুয়াল কি হয় 16, আর 1 গুণ করলে 16, তাহলে x ইকুয়াল 16 ভাগ কি বলেন √3। এটাই হচ্ছে আমার উচ্চতার মান। এটাই কার মান বলেন? উচ্চতার মান। কার মান? উচ্চতার মান। পারবো না? পরে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই 30 ডিগ্রিটা অবশ্যই উপরের দিক, যেহেতু দিক করে আছে। কোন দিক? উপরের দিক। কোথায় নিচে নামছে? নিচ থেকে উপরে, উপরে উপরে, এই দেখো, এই যে উপরের দিকে গেছে। কোণের অ্যাঙ্গেল চিন্তা কর ভাই, কোণের কি এই দুইটা অ্যাঙ্গেলকে এভাবে নিলে কি উপরের দিকে যায় না নিচের দিকে? তাহলে এটা উন্নতি কোণ। এই দেখো, বিন্দুকে সাপেক্ষ করে নিচের দিকে যখন আসতেছে তখন নিচের দিকে যাচ্ছে, তখন এটার নাম কি অবনতি কোণ। যেটার দিক থাকবে, কোণের দিক থাকবে নিচের দিক, তাকে অবনতি বলবো, আর যার দিক থাকবে উপরের দিক তাকে কি বলবো? উন্নতি কোণ বলবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, পরেও আর ভুল হবে না, সমস্যা নাই। আচ্ছা, ট্যান বাদে অন্য কিছু হইল না কেন? অন্য কিছু হয় নাই কারণ আমরা জানি ট্যান থিটার মধ্যেই শুধুমাত্র লম্ব আর ভূমি থাকে। লম্ব আর কি থাকে? হ্যাঁ, সাইন থিটা হইতো যদি আমাকে ভাঙ্গা অংশের মান বের করতে বলতো। কার মান? ভাঙ্গা অংশের মান বের করতে বলতো। কিভাবে ভাঙ্গা অংশের মান বের করতে বলতো? ধরেন আমাকে যদি কোনো কারণে বাই এনি চান্স, ধরেন এই প্রশ্নটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, আমরা এতটুকু তো এই ম্যাথটা বুঝছি, এই প্যাটার্নটা বুঝলে এতটুকু আমরা একটু উঠাই নেই। স্যার ট্যান ধরবো কেন, এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। এবার সাইন দিয়ে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে কেন ট্যান ধরছি, কেন ট্যান ধরছি আর কেন সাইন ধরি নেই, এটা আমরা বুঝতে পারবো। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে আমরা এতটুকু যেহেতু বুঝতে পারছি, এবার যদি আপনাকে আমি প্রশ্ন করি যে এবার ধরেন এবারও আমাকে দণ্ডায়মান অংশের মানই বের করতে বলছে। কার মান? দণ্ডায়মান অংশের মান বের করতে বলছে, কিন্তু আমাকে আমার এই অতিভুজের মানটা দেওয়া আছে ধরেন 20 মিটার। কত মিটার? 20 মিটার। এখানে অতিভুজের মান বলতে আমাকে বলা হচ্ছে যে ভাঙ্গা অংশের মান আর কি। কার মান? ভাঙ্গা অংশের মান। তো ভাঙ্গা অংশের মান দেওয়া আছে, আমাকে লম্বের মান বের করতে বলছে। এবার দেখেন তো কার কার মান দেওয়া আছে? লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজে কি বলছিলাম? সাইনের এর দিক, ঘড়ির কাঁটার দিক। এই ক্ষেত্রে দেখেন আপনার লম্ব আর অতিভুজ দেওয়া থাকার কারণে এবার আপনি চাইলেও কি ব্যবহার করতে পারতেছেন না বলেন? ট্যান ব্যবহার করতে পারতেছেন না। এবার আপনাকে কি ব্যবহার করা লাগতেছে? সাইন। কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল সাগরে লবণ অনেক। সাইন থিটার ক্ষেত্রে আগে লম্ব, লম্ব কি আছে বলেন? এক্স। অতিভুজ কত আছে বলেন? 20। এবার যদি আপনি সাইন 30 ডিগ্রির মান বসান, 0 ডিগ্রি 30 ডিগ্রি, আঙ্গুল আছে কয়টা? একটা। তাহলে এই পাশে কত হবে বলেন? হাফ। ইকুয়াল এক্স ভাগ কত বলেন? 20। এখন 2 দ্বারা এক্স রে গুণ করলে 2x, 20 দ্বারা এক রে গুণ করলে 20। তাহলে এখানে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, 20 ভাগ 2 সমান কত? তাহলে অতএব
এক্স এর মান কত পাইলাম? 10 পাইলাম। তাহলে এখন আমি কেন সাইন ব্যবহার করলাম? প্রশ্ন এখন আপনাদেরকেই করলাম। কারণ আমার সাইন বা কস বা ট্যান তখনই ব্যবহার হয় যখন তাদের অবস্থানের মানগুলো দেওয়া থাকে, অবস্থানের মানের উপর ভিত্তি করে হয়। যদি আমার কখনো ভূমি আর লম্বের মান দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে এটা ট্যান থিটা ব্যবহার হবে, কারণ ট্যান থিটার মধ্যে লম্ব আর ভূমি থাকে। লম্ব আর কখনো যদি আমার লম্ব আর অতিভুজের মান দেওয়া থাকে তখন বুঝে নিতে হবে এখানে সাইন থিটা ব্যবহার করতে হবে, কারণ সাইন থিটার ক্ষেত্রে সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক মানে কি? ল ফর লম্ব, অনেক ফর অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে সাগরের সাইন থিটা। এবার যদি কোনো কারণে বাই এনি চান্স ধরেন আপনার এই প্রশ্নটাই আপনার দণ্ডায়মান অংশ থেকে পতিত অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, এক্স এর মান বের করতে বলছে। কার মান? এক্স এর মান বের করতে বলছে। তো আপনার যদি এক্স এর মান বের করতে বলে, অতিভুজের মান দেওয়া থাকে, এখন যদি আপনি বলেন যে এখন আমি কি ব্যবহার করব, এটা কি আর বলে দেওয়া লাগবে? হ্যাঁ। এবার কিন্তু আপনার সাইন 30 ডিগ্রি আউট হয়ে গেল। কেন? কারণ ভূমি আর অতিভুজ দেওয়া মানে হচ্ছে কস থিটা। কবরে ভূত অনেক, কবরে কবরে ভূত অনেক, ভূ থেকে ভূমি আর অ থেকে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ দেওয়া থাকলে কস থিটা ব্যবহার করতে হয়। তাহলে এবার আমরা ব্যবহার করতেছি কি? কস 30 ডিগ্রি। ভূমি ভাগ অতিভুজ, ভূমিটা দেওয়া আছে এক্স, তাহলে উপরে এক্স, আর অতিভুজ দেওয়া আছে 20, নিচে 20। এবার কস 30 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি 0 ডিগ্রি 30 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল কয়টা? 3টা। তাহলে এটা হবে √3 ভাগ 2 ইকুয়াল এক্স ভাগ কত? 20। 2 আর এক্স গুণ করলে কি হয়? 2x ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 20√3। তাহলে এক্স ইকুয়াল কত? 20√3 ভাগ 2 ইকুয়াল 10√3। কঠিন ছিল? ফরম্যাটটা বুঝতে পারছি কিনা একটু এনশিওর করব। ক্লিয়ার? হ্যাঁ, ট্যান থিটার পরিবর্তে আপনি কট ব্যবহার করলে শুধু উল্টা পাশ দিয়ে মান নেবেন। আরো যদি পাকনামি করতে ইচ্ছা করে, কি করতে? পাকনামি করতে ইচ্ছা করে। মনে করেন আপনার মনে হচ্ছে আমি কেন সাইন থিটা নিব, সাগরের লবণ অনেক, আমি সাইনের বিপরীত কসেক নিব। কি নিব? আরে ভাই, কসেক নিলেও মিলবে, মিলবে না কেন? কিন্তু বিপরীত পাশ দিয়ে নিতে হবে। কোন পাশ দিয়ে? বিপরীত পাশ দিয়ে। কথা কি বুঝতে পারছি? কেউ পাকনামি করতে চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমাদের 3টা দিয়েই হয়ে যায়, সাইন কস ট্যান দিয়ে হয়ে যায়। এখন কেউ যদি বলে আমি ট্যান ব্যবহার করব না, আমি একটু আলট্রা, আমি কট ব্যবহার করব, অথবা আমি সেক ব্যবহার করব, অথবা আমি কসেক ব্যবহার করব, কোনো সমস্যা নাই, শুধু উল্টা ভাবে নিবেন, আর কিছু না। ক্লিয়ার? বাস্তব জীবনে তোমার একটা গাছ ভাঙে যায় না? গাছ ভাঙে কিনা বলো? এই যে ভাঙলো, তার মান দেওয়া নেই কত মিটার উপরে ভাঙছে, কিন্তু ধরো টোটাল গাছের দৈর্ঘ্যের মান দেওয়া আছে। এগুলো সব জ্যামিতিক ব্যবহার। কি ব্যবহার? জ্যামিতিক ব্যবহার। প্র্যাকটিক্যাল ব্যবহারই জ্যামিতিক ভাবে এগুলোকে আবিষ্কার করা হয়েছে। হ্যাঁ, জমি মাপতে গেলে তোমাকে এগুলো লাগে। যেমন কোণ কিন্তু 2 প্রকার, জানো? কোণ কত প্রকার? বলো তো, কোণ কত প্রকার? কি কি? উন্নতিকোণ আর অবনতিকোণ। কি? হ্যাঁ, কোণ কিন্তু 2 প্রকার। এই ত্রিকোণমিতিক যে একটা সিস্টেম, স্ট্রাকচার, এখানেও কিন্তু কোণ চলে আসে। কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোণগুলোর মান আনলিমিটেড। কোণগুলোর মান, কারণ ত্রিকোণমিতিক কোণ যখন আমরা বের করতে যাই তখন আমরা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে চতুর্ভাগ স্টাইলে হিসাব করি। তো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এই যে ঘুরতেই থাকে কোণ। এখানে আসলে কোণের মান আনলিমিটেড, অসীম, প্লাস ইনফিনিটি পর্যন্ত। আবার যদি আপনি বিপরীত পাশ দিয়ে আসেন তাহলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোণগুলো হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর জ্যামিতিক কোণের ক্ষেত্রে আবার লিমিট দেওয়া থাকে। জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা 360 ডিগ্রির উপরে কোনো কোণ তৈরি করতে পারবো না। সরল কোণের পরে আরো কোণ তৈরি করা যায় প্রবৃদ্ধ কোণ। আর প্রবৃদ্ধ কোণ থেকে যদি আমরা বলি যে বড় কোণ, তাহলে সরল কোণের 2 পাশের কোণ।
কিন্তু এরপরে আর কোনো কোণ আঁকা সম্ভব না, কারণ কোণের ক্ষেত্রে, জ্যামিতিক কোণের ক্ষেত্রে কখনো নেগেটিভ কোণের মান হয় না। বুঝতে পারছি? এই যে কিছু কন্ডিশন, এই আর কিছু না। স্যার এটা কি ভূমির মান? হ্যাঁ অবভিয়াসলি, যেহেতু আমি এক্স এর মান বের করতেছি, তাহলে এক্সটা কোথায় ছিল? ভূমিতে ছিল। তাহলে এই ভূমির মানই বের করছি আমি কত? 10√3। 10√3। আমার কথা কি বোঝা গেছে ভাই? যার মান বের করতে বলবে তাকে আপনি বসাই দিবেন, শেষ। স্যার ডিগ্রির মানটা কিভাবে বের করবো, এটা একটু রিভাইজ দেওয়া যাবে? না, 1 সেকেন্ডও দিব না। কেন দিব না এটা বুঝে নেন। কারণ এটার উপর আমি 2টা ক্লাস করছি। আমার লাইফে আমি মনে হয় ত্রিকোণমিতিতে শুধুমাত্র আপনাদেরকেই এত বেশি ক্লাস দিচ্ছি। আমি আমার লাইফে এরকম এত নিখুঁত ক্লাস কাউরে দেইনি। কারণ আমি বলি আমার ত্রিকোণমিতি এবং পরিমিতি 1 ক্লাসে শেষ করার কথা। আমি 1 ক্লাসে শেষ করছি? করি নেই। আমি এখানে 2টা পার্টে বিভক্ত করে পড়াচ্ছি। এখন আপনারা আগের ক্লাসগুলো করবেন না, ভালো করে রিভিশন দিবেন না, না দিয়ে পরের ক্লাসে আইসা যদি এখন কুলুকুলু করেন, আর আমি যদি আবার কুলুকুলু করে রিভাইজ দিতেই থাকি, তাহলে ওই আই এম এ ডিস্কো ড্যান্সার ম্যান সারা জীবন ওই এক জায়গায় পড়ে থাকবো। হবে না ভাইয়া, আমি সরি, আমি দুঃখিত। তোমরা আগের ক্লাসে যাও, শিখে আসো, কিচ্ছু করার নেই। ক্লিয়ার? ওকে। আচ্ছা, একটা স্টুডেন্ট আমাকে একটা কোশ্চেন করছেন, খুবই গুরুত্বপূর্ণ। এটার উত্তরটা আমি একটু দিয়ে যাই, যাও তোমার প্রশ্নটা। ও বলছে সাইন স্কয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 69 ডিগ্রি ইকুয়াল কত? এটার মান 1 হবে। এটার মান কি হবে? 1 হবে। কেন 1 হবে? কেন উত্তরটা আমি বলি। দেখেন, আপনি যদি সাইন স্কয়ার 21 ডিগ্রি এটাকে কস স্কয়ার 21 ডিগ্রিতে পরিণত করতে চান, তাহলে আমরা একটা জিনিস জানি। কি জিনিস জানি? দেখেন, ধরেন সাইন স্কয়ারের সাথে যদি আমি কোলাবরেট করি, ধরেন এখানে কত কত ডিগ্রি দেওয়া আছে? আমার 69 ডিগ্রি দেওয়া আছে। কত ডিগ্রি? 69 ডিগ্রি। বলেন তো 90 এবং 69 এর মধ্যে পার্থক্য কত ডিগ্রি? এই তো বুঝে গেছেন। তো এখানে যদি 90 ডিগ্রি মাইনাস থেটা হয়, মাইনাস থেটা বলতে মাইনাস 21 ডিগ্রি, মাইনাস কত? তখন এটাকে লেখা হয় কস স্কয়ার 21 ডিগ্রি। এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা একটা কি ফর্মুলা? অর্থাৎ সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল কস স্কয়ার থেটা ইকুয়াল কি? তখন এই সাইনটা কি হয়ে যায়? কসে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়? কসে পরিণত হয়। তখন এটাকে লেখা হয় কস স্কয়ার 21 ডিগ্রি। তাহলে এখানে সাইন স্কয়ার 21 ডিগ্রি, এখানে কস স্কয়ার 21 ডিগ্রি। তাহলে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল কি পাইছি আমরা? সূত্র পড়েছি না? 2 চোখ নাক, 2 চোখের মধ্যে সাইন আর কস থাকে, নাকের মধ্যে 1 থাকে। তাহলে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল কি? 1। ওই ফরম্যাটটা এখানে তৈরি করতে হয়। বুঝতে পারছি? এটার মান বেসিক্যালি 1 হয়। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম সাইন স্কয়ার 21 ডিগ্রি কস স্কয়ার 21 ডিগ্রি। একজন কোশ্চেন করছে, কোশ্চেনের উসিলায় বুঝাই দিলাম। জান, তাহলে আমরা এখানে উন্নতি কোণ, অবনতি কোণ, এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? এবার কারো কাছে কি বই আছে? দাও তো একটা লেকচার শিট। দেখো, চিত্র একে একে বুঝাই দিই প্রতিটা অঙ্ক। কি বলছে দেখো, আমাদেরকে প্রথম যে ম্যাথ গুলো বলছে, আচ্ছা আগে তো এই যে ইয়ার মানগুলো বুঝাইতে হবে আমাদের। কি বলে? এই যে সাইনের মান দেওয়া থাকলে, কসের মান দেওয়া থাকলে ওই ম্যাথ গুলো আগে বুঝাইতে হবে। আমরা দেখি আগে ওই ম্যাথ গুলো ক্লিয়ার করি। রেডিয়ান পর্যন্ত পড়ছি না? এই যে দেখো, একটু আগে যা শিখলাম এখন আমরা খুব সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারবো। এগুলো কঠিন কোনো কিছু না। দেখো ভাইয়া,
টেন থেটার মানটা দেওয়া আছে কত, 3 আর 4। তো ওই যে একটু আগে যেভাবে শিখছি, টেন থেটা মানে হচ্ছে লম্ব আর কার মান দেওয়া আছে, তাহলে এটা 3, এটা কত 4, এটা অটো কত, এটা আমরা জানি, কারণ 3 4 5 3n 4n 5n কি তৈরি করে, সমকোণী ত্রিভুজ তৈরি করে। কি গণি, সমকোণী ত্রিভুজ তৈরি করে। তাহলে এখন আমাকে মান বের করতে বলছে, কার মান বলেন, কসেক কার বিপরীত, ধরেন আগে সাইনের মান বের করেন মনে মনে। তাহলে সাইন থেটা ইকুয়াল সাগরে লবণ অনেক 3/5, 3 ভাগ, তাহলে কার মান বের করতে বলছে, কসেক থেটা। তাহলে কসেক থেটার মান উল্টাটা দেন, 5/3। তাহলে 5/3 কি আছে, আছে। কত নম্বরে, গ। তাহলে উত্তর হবে মিস্টার গ, উত্তর হবে কি মিস্টার গ। ক্লিয়ার? এই আপনার উম্মে আতিয়া আক্তার, আপনি একটা কাজ করেন, 01901519501 কল দেন। আপনার যদি বই 1 মাস ধরে না পান, তাহলে এই নাম্বারে কল দিতেছেন না কেন? 01 না 09 কল দিবেন। 1 মাস হয়ে গেছে বলে বই পায় না, আপনি এই নাম্বারে এখনই কল দেন। আমরা ক্লাস করার দরকার নেই, আগে কল দিয়ে দেখেন যে আপনার বইটা কোথায় আছে। কারণ 1 মাস আমরা জীবনে কোনদিন ডিলে করি না কারো বই নিয়ে, বই তো আমরা পাঠিয়ে দিই। কথা বুঝতে পারছি? 09 কল দেন। আচ্ছা, তাহলে আমরা এটা কি ক্লিয়ার না? এখন ধরেন এই প্রশ্নটাই কি আমাদের অন্য প্রশ্ন করতে পারতো না? আমাদেরকে বলতে পারতো না যে টেন থেটার মান কত, টেনের মান দেওয়া আছে, তাহলে সাইন থেটার মান কত বলতে পারতো না? বলো, সাইন থেটার মান কত হইতো? হ্যাঁ, সাগরে লবণ অনেক, তখন সাগরে লবণ অনেক মানে হইতো আমার 3/5। আমাকে কস থেটার মান বের করতে বলতে পারতো না? কবরে ভূত অনেক 4/5, তাহলে উপরে 4 নিচে কি 5। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, আচ্ছা টেন তো দেওয়া আছে, তাহলে টেনের মান বের করতাম। টেনের মান দেওয়া আছে, টেনের মান দেওয়া আছে দেখি তো টেনের মানটা বসাইছি। এই দেখো টেনের মান কত, 3/4 দেওয়া আছে। টেনের ক্ষেত্রে টি এর উপরে অর্ধেক নিচে অর্ধেক, এটা আমি একটু আগে শিখে আসলাম না তোমাদের? যেটা শিখে আসছি ওটাই শিখাইলাম, যে উপরে অর্ধেক নিচে অর্ধেক হওয়ার কারণে তুমি এটার মান দিলা 3, এটার মান কত দিলা 4। এই যে টেন, উপরে অর্ধেক নিচে অর্ধেক, উপরে 3 নিচে 4। দেখো এরকম আরো একটা ম্যাথ আছে, এরকম করলেই হয়ে যাবে, তোমার প্র্যাকটিসের মধ্যে থাকলেই সব বুঝতে পারবে। এই দেখো আবারও টেন থেটার মান কত দেওয়া আছে বলো। এই টেনের মান যখন তোমার দেওয়া থাকবে, তখন তুমি আবারও টেন থেটার মান লিখবা। সাদা কি ফুটে না? হ্যাঁ, তো সাদাই দিলাম। তাহলে দেখো আবারও টেন থেটার মান দেওয়া আছে। তা আবার যদি টেন থেটার মান দেওয়া থাকে, টেন থেটা মানে উপরে অর্ধেক নিচে অর্ধেক, তাহলে উপরে 5 মানে লম্ব 5, আর ভূমিটা তখন কত দেওয়া আছে বলো, 12। 5 12, তাহলে অতিভুজের মান অবশ্যই এই দুটার বর্গের সমান। এই দুটার বর্গের সমান, 5 5 25, 12 12 144, 144 আর 25 যোগ করলে 169, যেটাকে আমরা কি বলি 13 বলি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব সময় সমকোণী ত্রিভুজ দিয়েই হয়, ত্রিকোণমিতির ফরম্যাটটাই কি দিয়ে হয়, সমকোণী ত্রিভুজ দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, ওই খুঁটি যখন দণ্ডায়মান থাকে, একটা গাছ যখন এই যেভাবে থাকে, গাছটা কি লম্বিক ভাবে থাকে না? ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তো এই জায়গায় যখন আমাকে বলতেছে সেক থেটা, সেক তো কার বিপরীত বলো? কসের বিপরীত। কসের মানটা কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাহলে 12/13। বা কবরে ভূত অনেক, কবরের ভূত থেকে ভূমি, ভূমি হচ্ছে 12, অনেকের র থেকে অতিভুজ, এটা হচ্ছে 13। তাহলে কস থেটা যদি এটা হয়,
তাহলে সেক থিটা উল্টাটা হবে 13/12, 13/12। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, জাস্ট উল্টায় দিবেন। কি করবেন, জাস্ট উল্টায় দিবেন, আর কোনো কাজ নাই তো। এগুলোকে আমরা কঠিন বানাইছি, আমরা কি বানাইছি, কঠিন বানাইছি। বুঝতে পারছি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তোকে মাথা তার ছিঁড়ে গেছে গা। সাথে সাথে কইতে পারো না তোমরা রেডিয়ান, ওটা মুখস্থ ডিরেক্ট, ওটা তো বোঝার কিছু নেই। রেডিয়ান শুধু মুখস্থ রাখবা। এবার বলো 12 নম্বর প্রশ্নটা কি বলছে। 12 নম্বর প্রশ্নে আমাকে বলা হচ্ছে 3 cot A ইকুয়াল কত বলো, 4। একজন বলছে 13 কিভাবে আসলো, মা গো টু রুলার। দেখো ভাইয়া 13টা কিভাবে আসছে দেখাই দিই। ধরো তোমার এটা দেওয়া আছে 5 আর এটা দেওয়া আছে কত, 12। তা ধরো এটার মান দেওয়া নেই, তাহলে এটা অতিভুজ না। তা তুমি এখন কি করবা, এক্স স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ফর্মুলা ব্যবহার করবা। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে 5 স্কয়ার, ভূমি স্কয়ার মানে 12 স্কয়ার। তাহলে এক্স ইকুয়াল রুট ওভার 5 স্কয়ার আর 12 স্কয়ার, 12 স্কয়ার মানে 144 আর 5 স্কয়ার মানে 25। তাহলে এক্স এর মান হবে রুট ওভার 169, আবার এক্স এর মান হবে 13। রুট ওভার 169 কে কি লেখা যায়, এই জন্য এটার মান হয়েছে ভাইয়া 13। কত হয়েছে, 13। কোনটা, রুট ওভার 169। যাও এটাও শর্টকাট শিখাই। দুই ঘর কি যায়, মানে তুমি আগে প্রথমে এক ঘর নিবা, তিন অঙ্ক এরকম করে থাকলে, বা দুই ঘরই নিলা, কিন্তু দুই ঘর তো যায় না, এই জন্য শেষের মানটাকে নিবা। যখন তুমি দুই ঘর নিবা 69 কে জীবন বর্গ সম্ভবটা, যখন সম্ভব হবে না তখন তুমি এক ঘর নিবা। বলো 9 এর জন্য কি 3, কিন্তু দুই ঘরই মনে মনে বাদ যাবে। দুই ঘরই মনে মনে কি যাবে, সামনে আছে কত বলো, একের বর্গমূল কত, 1 নিজেই, এই জন্য 13। বুঝতে পারছি? হ্যাঁ, দুই ঘর বাদ যাবে, কারণ এগুলো হচ্ছে তোমার 5 যুক্ত গুলোতে সবসময় ডান পাশে 2 ঘর নিতে হয়। যেমন তোমার যদি এখানে থাকতো 625, কত, তাহলে এই 25 কে তো বর্গ যায় অলরেডি, কত দিয়ে, এই জন্য 2 ঘরই বাদ গেল। এরপরে দেখো সামনে আছে কত, 6 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা 2 দিকে 4, 3 তিরিকা 9, তাহলে ছোটকে 2, এই জন্য এখানে 25 দেওয়া হয়। ধরো তোমার 1225 থাকলো, এই দেখেন দুই ঘর, দুই ঘরে 25-এর জন্য কত দেওয়া যায়, সামনে আছে কত, 12 এর আশেপাশে বর্গ যায় কত, 3 তিরিকা 9, 4 চোখ 16, ছোটকে 3 দিয়ে, এই জন্য 35। কিন্তু 5 যুক্ত সবসময় তো আর আমার বর্গমূল মিলবে না, মিলবে? যেমন 144, কত, 144। তো 144 কে 2 ঘর নিলে 44 কে জীবন বর্গ যায়। যখন 2 ঘর যাবে না তখন এক ঘরকে মনে মনে কাউন্ট করতে হবে। 4 এর জন্য কত, কিন্তু 2 ঘরই বাদ যাবে, একের বর্গমূল 1 নিজে, এই জন্য 12, এই জন্য কত, 12। বুঝতে পারছি? যাক, এগুলো এমনি আমাদের মুখস্থই তো আছে। 1 থেকে 20 পর্যন্ত বর্গের মানগুলো আমাদের এমনি কি থাকা লাগে, মুখস্থই থাকা লাগে। এগুলোতে এত টেকনিক ব্যবহার করার কোনো দরকার হয় না, কারণ ছোটবেলা থেকে মুখস্থ করতে করতে আর করতে করতে তো ঠোঁটের আগে লেগে থাকার কথা। যারা আবার প্র্যাকটিস করবে না কিছুই পারবা না। প্র্যাকটিসে রাখতে হবে, কি রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। অনেকে প্র্যাকটিস না করলে হবে, এই যে একজন বলছে রুট ওভার 25/67 কি হবে, এটা তো বর্গমূল যাবেই না। যেটা যাবে না সেটাও করা যাবে, কিন্তু কাছাকাছি বানানো যাবে। কি বানানো যাবে, হ্যাঁ, দশমিকের মান কাছাকাছি আনা যাবে, সমস্যা নেই। যেগুলো বর্গমূল যাবে ওগুলাকে করা যায়, তাছাড়া যায় না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা 12 নম্বর ম্যাথে চলে যাই। দেখো আসলে 12 নম্বর ম্যাথে কি বলছে। আমাকে এখানে বলতেছে 3 cot A, 3 cot A, এটার মান কত দেওয়া আছে বলো। তাহলে বলো তো cot A সমান সমান কি বলা যায়, 4/3। তাহলে তুমি আবারও ত্রিভুজ আঁকো, একটা সমকোণী ত্রিভুজ। মনে মনে কি ফেলতেই হবে, তোমার কিছু করার নাই।
এবার বলো কট কার বিপরীত? তাহলে বলো তো এটাকে যদি আমি ট্যান থেটা লিখতে চাইতাম, ট্যান থেটাটা কি হইতো? 3/4 বিপরীত হইতো কিনা বলো? অবশ্যই বিপরীত হইতো। তাহলে তুমি ট্যান থেটার সাপেক্ষে বসাও 3/4, এটা 3, এটা কত? কট থেটার সাপেক্ষেও তুমি বসাইতে পারো, কিন্তু কট থেটার ক্ষেত্রে উপরে যেটা থাকে সেটা হয় ভূমি, আর নিচে যেটা থাকে সেটা হয় কি? কারণ কট থেটাটা ট্যানের বিপরীত, আর ট্যান থেটার ক্ষেত্রে আমরা জানি উপরে লম্ব আর ভূমি থাকে। তাহলে ট্যান থেটার উপরে 3 মানে এটা লম্ব, নিচে 4 মানে এটা কি? ভূমি। 3 4, তাহলে এটার মান অটো কি? 5। ওই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবার বললেন এটা 5 কেমনে হইলো? 5টা কিন্তু আসছে পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে। কি ব্যবহার করে? পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে। তাহলে এবার আমাকে কার মান বের করতে বলছে বলো? সাইন এ। তাহলে বলো সাইন এ মানে কি? এই যে লম্ব ভাগ অতিভুজ, অথবা সাগরে লবণ অনেক, সাগরের সা থেকে সাইন থেটা, লবণের ল থেকে লম্ব, অনেকের অ থেকে অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ 3/5। 3 ভাগ আছে, 3/5 আছে, খ নাম্বার। এখন তোমার যদি কোনো কারণে সাইন থেটা ব্যবহার না করে বের করতে বলতো কসেক থেটা, কসেকে, তাহলে বলো তো কসেকে এর মান কত হইতো? হ্যাঁ, উল্টাটা হইতো, 5/3 হইতো। ধরো তোমার কসের মান বের করতে বললো, বলো তো কস এর মান কত হইতো? হ্যাঁ, তখন হয়তো 4/5। 4 ভাগ সেক থেটার মান কত হইতো? 5/4। এই তো বুঝতে পারছো, ক্লিয়ার? এগুলো প্র্যাকটিস, এগুলো কি প্র্যাকটিস করতে হয়, আর কিছু না। ক্লিয়ার সবাই? 3 কট কই গেল ভাই? 3 কট এ ইকুয়াল 4 দেওয়া, তাহলে কট এ ইকুয়াল এই 3টা বেশি গিয়ে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেলে গিয়ে কি হইলো? 4/3। এই জন্য 3টা আউট, নাই, এটা ডান পাশে চলে গেছে, বুঝছো? তাহলে ট্যান থেটা ইকুয়াল কট এ যদি হয় 4/3, তাহলে ট্যান ট্যান থেটা না দিয়ে এ দাও, ট্যান এ তাহলে কি হবে? বিপরীতটা 3/4। 3/4। কথা বুঝতে পারছি অনেক দাস ভাই? আজকে আমারও আবার না ঘুমানোর কারণে রোজা লাগছে। রোজা লাগছে মানে আমার শরীরটা প্রচুর ক্লান্ত লাগতেছে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে যাই। রেস্ট, এরপরে আবার ক্লাস। দেখো, এই যে এই ম্যাথ আসার আগে ওরা পাকনামি করে আমাদের দিছে। হ্যাঁ, স্যার এটা করে দেন তো। এটা করে দিছি না অলরেডি? কি বলছে বলেন? একটু আগে করে দিলাম যে সাইন স্কয়ার 21 ডিগ্রি প্লাস, খুব মনোযোগ দেব, সাইন স্কয়ার 21 ডিগ্রি। এটাকে আবার অন্যভাবেও করা যায়, অন্যভাবেও করা যায়। অত অন্যভাবে আমরা না করে এখানে কি দিতে পারি? সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল কস স্কয়ার থেটা। কিন্তু কস স্কয়ার এখানে থেটার মানটা কি? 90 ডিগ্রি থেকে থেটা মাইনাস করা মানে কত মাইনাস করলে 69 হয়? 21 ডিগ্রি। এই জন্য কস স্কয়ার 21 ডিগ্রি। তাহলে সাইন স্কয়ার থেটা 21টাই থেটা প্লাস কস স্কয়ার থেটা, থেটা এখানেও 21, ইকুয়াল এটার মান কত? 1। তাহলে এটার মান কত হবে? 1 হবে। তুমি যখনই এরকম টাইপের কোনো ম্যাথ দেখবা না, তখন তুমি দেখবা যে সেটা মাইনাস করে এই মানটা মিলাই কিনা। মাইনাস করে যদি তুমি এই মানটা মিলে যায়, তাহলে চোখটা বন্ধ করে ওটার ক্যালকুলেশন করার দরকার নেই, 1 দিয়ে চলে আসবে। সেক্ষেত্রে তুমি সাইনে পরিণত যদি করা যায়, তাহলে সাইনে পরিণত করে নিতে হবে। অবশ্যই তোমার মানগুলো এমন ভাবে দেওয়া থাকবে যাতে করে তুমি সেটাকে কি করতে পারো? কোলাবরেশন করতে পারো, বা সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটাতে পরিণত করতে পারো। আর এমন কোন মান দিবে না যেটাকে পরিণত করা সম্ভব না। কথা বুঝতে পারছি? -1 হবে না। -1 হচ্ছে শুধুমাত্র ডিগ্রির সর্বনিম্ন মান। -1 কখনো ডিগ্রির মান হয় না। ক্লিয়ার? -1 হয় যখন আমি 90 ডিগ্রি ক্রস করে 120 ডিগ্রিতে চলে যাব তখন। দেখো কি বলছে, আমাকে প্রশ্ন করা হয়েছে
ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়? তাহলে এখানে বুঝাই যাচ্ছে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে উত্তর কি হবে? গ। উত্তর কি হবে? গ। কথা বুঝতে পারছি? উত্তর হবে গ। উত্তর হবে কি মিস্টার সি? দেখো নিচের কোনটি সঠিক? একটু আগে পড়ে আসছি না? এগুলো কিন্তু আমি পড়ে আসছি। sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কি হবে? এটা কি রাইট হবে? তাহলে বাদ দিলাম। নাও sec স্কয়ার থিটা 1 নট ইকুয়াল tan স্কয়ার থিটা, এটা হবে? tan থিটা ইকুয়াল 1, এটা হবে? sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা হবে? হবে না, এখানে প্লাস থাকতে হবে। কি থাকতে হবে? তাহলে দেখো যে কটা রাইট কিনা। আর মনে পড়ে নিচ থেকে উপরে মাঝখানে মাইনাস। কি বলছিলাম? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এই বর্গের প্রশ্ন দুইটা শিখেছিলাম, দুইটা সূত্র প্রথম ক্লাসে, মনে পড়ে? তাহলে এখান থেকে আমরা যদি sec স্কয়ার থিটা ইকুয়াল লিখতে চাই, তাহলে এই মাইনাসটা বসে গেলে প্লাস tan স্কয়ার থিটা। দেখো তো প্লাস আকারে আছে কিনা। তাহলে উত্তর ক। না, ক হবে না। এ আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটার, উত্তরও কিন্তু একটাই। উত্তর কিন্তু শুধু নিজের মতো করে কেটে দিলে হবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এই বলো, একই স্টাইলের ম্যাথ আবার আসতে পারবা না? কত হবে? 1 হবে। এই বলো নিচের কোন সম্পর্কটি সঠিক? কি বলছে দেখো। কি হবে ভাই? এটা 2 থিটা, এটা স্কয়ার থিটা না। তাহলে কি হবে বলো? এটা কি হবে? 17 নাম্বারটা বলো একটু সবাই। এই তো সবাই দিয়েছো। সঠিক উত্তর হবে আসলে খ। মনে রাখবা, যখন সাইন থিটা প্লাস কস থিটা দুইটারই মান একসাথে তোমার চাবে, তখন এটার মান দুইটাকে যোগ করলে অবশ্যই 1 থেকে বড় হবে। 1 থেকে কি হবে? আর যদি তোমার শুধুমাত্র বলে সাইন থিটা সর্বোচ্চ মান, তাহলে তুমি বলবা 1। যদি বলে তোমাকে সর্বনিম্ন মান, তাহলে 180 ডিগ্রি, সেটা হচ্ছে -1। কত ডিগ্রি? -1। ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ মান কি হয়? +1। আর সর্বনিম্ন মান কি হয়? -1। এই দুইটা জিনিস মাথায় রেখে পরীক্ষার হলে যাবা, তাহলে আর ভুল হবে না। বলো এটা পারবো না এখন? এটাও পারতে পারি আমরা। কি বলছে দেখো, 2 tan a ভাগ কি বলো? tan স্কয়ার a। tan স্কয়ার a মান দেওয়া আছে, পারা যাবে না? বলো 2 গুণন tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি যেহেতু বলছে, তাহলে 2 আর এখানে আমাকে এর মান 30 বলছে না, দুইটা সামনেই রাখো, সমস্যা নেই। যদি তোমার এখানে 2 এ দেওয়া থাকতো তাহলে 2 দিয়ে গুণ করতা। যেহেতু 2টা সামনে আছে, 2টা সামনেই রাখো। আর এখানে দাও tan 30 ডিগ্রি ভাগ এখানে tan স্কয়ার a। তার মানে এখানে tan 30 ডিগ্রির উপর বর্গ হবে। tan 30 ডিগ্রির উপর কি হবে? বর্গ হবে। আগে tan 30 ডিগ্রির মান বের করো তুমি, একটু আগে বের করা শিখাইলাম। তাহলে tan 30 মানে sin 30 ভাগ cos 30, 0 ডিগ্রি 30 ডিগ্রি। আঙ্গুল কয়টা? একটা, মানে উপরে হাফ। cos-এর ক্ষেত্রে আঙ্গুল কয়টা? 3টা। তাহলে নিচে কি হবে বলো? হ্যাঁ, হাফ গুণন 2 ভাগ √3, 2 2 কাটা 1 ভাগ √3। তাহলে এখানে আমরা কিন্তু ডিরেক্ট বসাই দিতে পারি। 2 গুণন 1 ভাগ √3 ভাগ নিচে কি 1 ভাগ √3 এর উপর বর্গ। 1 ভাগ √3 এর উপর বর্গ।
তাহলে এটাকে যদি তুমি কোলাবরেট করো তাহলে কি হয় বলো, উপরে হয় 2/√3, কারণ এই 2টা উপরে চলে যায়, আর নিচে হয় 1/3। কেন 1/3 হলো এটা তো বুঝতে পারছো, কারণ স্কয়ার আর রুট ক্যান্সেল গেল। তাহলে 2/√3 গুণন 3টা কোথায় চলে গেল বলো, আর 1টা কোথায় আসলো, নিচে। তো এই জায়গায় তুমি যদি একটু কোলাবরেট করো তাহলে তোমার কিন্তু উত্তর চলে আসবে। কিভাবে দেখো, তুমি উপরে 2 রাখলা, নিচে √3 কে রাখলা, কিন্তু এখানে একটা 3 আছে না, এই 3টাকে 2টা √3 বলা যায়। 2টা কি বলা যায়, এবার √3 কাটা, তাহলে এখানে কি থাকে বলো, 2√3। এই যে 2√3 হবে আমার সঠিক উত্তর। উত্তর হবে ঘ। উত্তর হবে কি, তাহলে আবারও বলতেছি, আমি শুধু 30 ডিগ্রির মানটা বসাই দিছি 1/√3, আর এখানে 1/√3 এর উপর বর্গ, আর বাকিটা নিতান্তই আমার ক্যালকুলেশন, আর কোনো কিছু করি নেই। বাকিটা আমার নিতান্তই কি ছিল বলো, ক্যালকুলেশন ছিল। কিরকম, 2/√3 2/√3 ভাগটারে গুণ করে দিলাম, 3টা উপরে চলে গেল, 1টা নিচে আসলো, তাহলে উপরে থাকলো 2 আর 3। একটা সিঙ্গেল 3 কে আমরা কয়টা রুট বলতে পারি, 2টা রুট বলতে পারি। তাহলে 2টা রুট বললাম, নিচে √3 আর উপরে একটা √3 বাদ গেল, থাকলো 2√3। উত্তর হবে 2√3। উত্তর কি হবে, 2√3। হ্যাঁ, পরিমিতির ভাষায় কি আবার বলো, হ্যাঁ এটা শুধু পরিমিতির ভাষায়, এটা গণিতের ভাষায়। যে কোনো সংখ্যার ক্ষেত্রে তুমি একটা সংখ্যাকে 2টা রুট বলতে পারবা। হ্যাঁ, যদি মনে করো তোমার নামটাও একটা সংখ্যা হইতো, তাহলে তোমার নাম ইকুয়াল 2টা রুট, তুমি বুঝো নাই? ধরো রহিম, ধরো কি তোমার নাম রহিম, এটা হচ্ছে রুট রহিম, রুট রুট রহিম গুণন রুট রহিম। আমার কথা বুঝে গেছে, ক্লিয়ার? এখানে যাই থাকুক না কেন সিঙ্গেল ভাবে, ওকে তুমি রুটে প্রকাশ করতে গেলেও 2টা হয়ে যাবে সব ক্ষেত্রে। ধরো তোমার নাম হচ্ছে এক্স, তোমার নাম কি এক্স, তাহলে ধরবা 2টা রুট এক্স। কেন জানো, কেন ব্যাখ্যা দিব? ওরে বাপ রে বাপ, এটা যে কতবার দিছি অভাব নাই। আচ্ছা, যেহেতু বলছো দিতাছি, দেখো এই যে 3টাকে আমরা যে 2টা √3 বললাম, বলার পিছনে রিজন হচ্ছে √3 ওপর বর্গ, √3 ওপর কি। এবার বলো, আমরা সূচকে পড়ছিলাম যে কখনো যদি আমরা রুটের মান দেখি, রুটের মান কত, হাফ। রুটের মান কত, এই রুটের মানটা তোমার সবসময় পাওয়ারের সাথে গুণ হয়। কার সাথে? তাহলে নিচে আছে 3 আর উপরে তো একটা বর্গ অলরেডি আছে, আর এই রুটের মানটা হয়ে গেল 1/2, হাফ। তাহলে এবার এই 2 কি, তাহলে কি পাইলা, সিঙ্গেল একটা সংখ্যা পেয়ে গেলা। মাথা ঢুকছে বলো? এখন তোমার নামেও যদি তুমি রুট করতা, নামের মধ্যে রুট স্কয়ার হইতো, ওই রুট ক্যান্সেল করার জন্য স্কয়ারের সাথে আবার স্কয়ারের হাফ কাটা যাইত, রুটের মানটা কাটা যাইত, ওই জাহালাও তাহাই কদু হইতো। ক্লিয়ার? এটা জ্যামিতিক ভাষায় সব জায়গায় সমান। স্যার এখন সুন্দর করে মাথায় ঢুকেছে, স্যার এখন আর নতুন করে বুঝতে চাইলেও বুঝে যাব, শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সিঙ্গেল ইকুয়াল রুট ডাবল, হ্যাঁ সেটাই সেটাই সেটাই। বোর্ড ক্লিয়ার না কেন? যাদের তোমাদের বোর্ড ক্লিয়ার না তারা হচ্ছে একটু সমস্যায় পড়বা। সমস্যা বলতে তোমাকে নেটের সমস্যা, আমার সমস্যা না। বলো, থিটা সূক্ষ্মকোণ হলে নিচের কোণ সম্পর্কটি সঠিক। থিটা সূক্ষ্মকোণ হলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মানটা 1 থেকে বড়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল -1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লেস দ্যান ইকুয়াল 1, 1 এর থেকে বড়। কোনটা হবে? কোনটা হবে? একটু ঝটপট উত্তর দাও। এই কোনটা উত্তর হবে? আরে সূক্ষ্মকোণ বলুক আর যে কোণই বলুক, শর্ত তো শর্তই। উত্তর কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1, যেটা সঠিক সেটাই রাইট। ওই যে বর্গের সূত্র শিখছি না, 2 চোখ নাক, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি নাক।
এগুলো ম্যাটার না। স্থূলকোণ তো জীবন হবেই না। সমকোণী ত্রিভুজ স্থূলকোণ হয়? সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে কি হয় তোমার? এই দেখো, এই যে মিস্টার সূক্ষ্মকোণ, মিস্টার সূক্ষ্মকোণ, আর একটা মিস্টার সমকোণ। এই জন্য এখানে প্যাচ লাগাইছে যে থেটা সূক্ষ্মকোণ। তা থেটা সূক্ষ্মকোণ এটা হইলেও যা, এটা হইলেও যা, ওই জাহালাও তাই কুদু, তাই কি কুদু? ক্লিয়ার? আজকে আর ভাল লাগে না, আগাই শেষ করি। এই ঘুড়ি চলে এসেছে, আর শালার মার হাবা ইয়া হাবিবি। হ্যাঁ বলো, ইয়া হাবিবি কাম টু দুবাই। আমরা দুবাইয়ে চলে আসছি। এবার দেখো এখানে কি বলছে। কেন সাউন্ড থাকবে না বোন? সাউন্ড থাকার কথা তো, সাউন্ড তো অবশ্যই আছে। আরেকবার রিফ্রেশ মাইন্ডে ঢুকবা, তাহলে ঠিক হয়ে যাবে। দেখো, একটা মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? ভাই একটা সহজ বুদ্ধি দিব এই ম্যাথ গুলো করার জন্য। পেঁচাবেন না, পেঁচাইলে কিন্তু ম্যাথ পেঁচবে। সহজ বুদ্ধি দিব। সহজ বুদ্ধিটা হচ্ছে যে আপনাকে বের করতে বলছে পাদদেশ হতে 20 মিটার দূরত্ব, বলতে আপনার ধরেন ভূমির মান দেওয়া আছে। এই ভূমির মানটা কত বলেন? 20 মিটার। কত মিটার? 20 মিটার। কত মিটার? 20 মিটার। খুব মনোযোগ দিবেন। এবার দেখেন, আপনাকে বলতেছে মিনারটির পাদদেশ, মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ। ভাই উন্নতি কোণ মানে তো উপরের দিকে। এখানে কোণটা আসলে বেসিক্যালি এইভাবে তৈরি হয়, এই যে থেটা উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে, কারণ থেটার মান তো উপরের দিকে থাকতে হবে। এখন এটা 20, এটার মান বের করতে বলছে। এটার মান কি বের করতে বলছে? যখন আমাকে এটার মান বের করতে বলবে, তখন খুব নিতান্তই স্বাভাবিক সেন্সে আমি মানগুলো বের করে ফেলবো। অথবা একটা আরো ভালো বুদ্ধি দেই, তুমি উন্নতি কোণ অবনতি কোণ কোনো কিছু বোঝার দরকার নাই আপাত দৃষ্টিতে। আপাত দৃষ্টিতে কথা বুঝাতে পারছি? আমাকে কি বলছে প্রশ্নে? আমাকে প্রশ্নে বলছে, খুব মনোযোগ দাও, প্রশ্নে বলছে ভূমির মান। কার মান? ভূমি 20। স্বাভাবিকভাবে ধরে নাও যে আমার যেহেতু কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। শীর্ষবিন্দুর সাথে 30 ডিগ্রি দেওয়ার কারণে আমরা উল্টা পাশ দিয়ে কিন্তু শীর্ষবিন্দু তৈরি করছিলাম। কোন পাশ দিয়ে? উল্টা পাশ দিয়ে শীর্ষবিন্দু তৈরি করছিলাম। তো উল্টা পাশ দিয়ে শীর্ষবিন্দু তৈরি করার কারণে এই জায়গায় কিন্তু আমার 30 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে। হয়েছে কিনা বলো? তাহলে এই জায়গায় 30 ডিগ্রি কোণটা তৈরি হওয়ার কারণে আমাকে আবার লম্বের মান বের করতে বলছে, ইয়ার এক্স এর মান বের করতে বলছে, বা এইচ এর মান বের করতে বলছে। কার মান? এইচ এর মান বের করতে বলছে। এখন ভূমি আর আমার যদি ইয়া দেওয়া থাকে, ধরো ভাই এটা তো 100% কি বলো অতিভুজ। তা আমার যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, সেক্ষেত্রে ভূমি আর উচ্চতার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? tan ব্যবহার করি। তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল কি হবে বলো? বলো বলো বলো। সাধারণ সেন্স কি বলে? না না, tan 30 ডিগ্রি ইকুয়াল আমরা এই পাশে কি বসাবো? লম্ব ভাগ ভূমি। লম্ব ভাগ ভূমি কি বসাবো তাইলে? h ভাগ 20 না 20 ভাগ h? সোজা করে রাখবো না? সোজা করে রাখলাম। এই যে ভূমি, এই যে উচ্চতা বের করতে বলছে। ধরো এবার এই যে 20, এটার মান বের করতে বলছে। ধরো এক্স এর মান বের করতে বলছে। তাহলে এবার কি হবে বলো? এক্স ভাগ 20। আচ্ছা, স্বাভাবিক সেন্স বলে আমাদের এক্স ভাগ 20। তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1 ভাগ √3। 1 ভাগ কত? আর এক্স ভাগ 20। তাহলে এক্স √3 ইকুয়াল 20, বা এক্স ইকুয়াল তাহলে কি হলো? 20 ভাগ √3। তাহলে এবার বলো, হ্যাঁ উল্টা করে আঁকলেন কেন? ওই যে উন্নতি কোণ অবনতি কোণ ধরতে গেলে তোমার কি করতে হবে? উল্টা করে চিত্র রাখতে হবে। এটা আমাদের কত নম্বর ম্যাথ ছিল বলো? 24 না?
20 ছিল, এখানে আবার উল্টে গেছে কেন? ও এটা বিসিএস এর শীট, এটা তো বিসিএস এর। হ্যাঁ, তুমি যদি উল্টা পাশ দিয়ে আঁকো তাহলে উন্নতি চিন্তা করতে পারবা। এই জন্য তোমার আমি একটা ভালো বুদ্ধি দিলাম, ম্যাথে পেছাবা না, না পেছায় তুমি কি করবা, উন্নতি অবনতি আপাতত মাথার মধ্যে রাখবা। কার মধ্যে রাখবা? মাথার মধ্যে রাইখা শুধু তুমি লম্ব দেখবা কার কার মান দেওয়া আছে, শুধু এটাকে অবজারভেশন করবা। অবজারভেশন করে তুমি তোমার স্বাভাবিক চিত্র একেই সেভাবে ব্যবহার করবা, তাও অ্যান্সার চলে আসবে। যেমন তোমাকে আমি কিছু উদাহরণ দিই আরো। যেমন দেখো, পরের ম্যাথটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। দেখো, এই যে ম্যাথটা আছে না, এই ম্যাথটার দিকে একটু চিন্তা করো। একটি খুঁটি ভেঙে ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো? দেখো, এখানে কি উন্নতি অবনতি কথা উল্লেখ আছে? নাই। এখন তোমার জন্য সব সহজ হয়ে গেল। তোমার জন্য কি হয়ে গেল? সহজ হয়ে গেল। এখন দেখো, এই ম্যাথটা অলরেডি আমরা করেও ফেলছি, ওই যে শুরুতে যে উদাহরণটা মারছিলাম। তো ধরো এটা একটা খুঁটি, খুঁটিটা ভেঙে গিয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? এই যে 30 ডিগ্রি কোণ ভূমির সাথে তৈরি করছে, এটা উল্লেখ করে দিছে। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। এখন ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করার পর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য দেওয়া আছে। বলতে ভাঙ্গা অংশ বলতে কোনটা? এই যে অতিভুজ, এই যে এটা ভাঙ্গা অংশ, এটার মান কত বলো? 16 মিটার হলে দণ্ডায়মান অংশের মান কত? তো এটার মান ধরো এইচ, এতটুকুর মান, অথবা এটার মান ধরো তুমি এক্স, তাহলে এক্স এর মান বের করতে বলছে। তাহলে দেখো এখানে কার মান দেওয়া আছে? লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজ আমরা কি ব্যবহার করি? সাইন। এবার তুমি সাইন 30 ডিগ্রি ইকুয়াল কি দিবা বলো? এক্স ভাগ 16। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি 30 ডিগ্রি হাফ, তাহলে এটার মান হাফ বসাও। এক্স ভাগ 16 বা 2x ইকুয়াল কত? 16। তাহলে x ইকুয়াল কত বলো? 8 মিটার। তাহলে উত্তর কি হবে বলো? 8 মিটার। উত্তর কি হবে? 8 মিটার। আচ্ছা, ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার। আরো দুই একটা করি, তাহলে আমি ক্লিয়ার হয়ে যাব। দেখো পরের প্রশ্নটা কি করছে, দেখো। দেখো, একটি 48 মিটার লম্বা খুঁটি, কি বলছে? একটি 48 মিটার লম্বা খুঁটি। তো তোমাকে 148 মিটার লম্বা খুঁটি থেকে মান বের করতে বলতেছে। আমি 148 মিটার একটা লম্বা খুঁটি দিলাম, ধরো এটা পুরোটাই হচ্ছে 48 মিটার, তো শুধু 48 মিটার দিলাম। আমাকে বলতেছে খুঁটিটি সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে আবার 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এবার ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। এরপরে আমাকে বলতেছে খুঁটিটির উচ্চতা কত উচ্চতায় ভেঙেছিল। তাহলে এখানে এই যে এটার মান বের করতে বলছে। কিন্তু এখন দেখো তোমার জন্য কত সহজ হয়ে গেল। তুমি যদি এটা এক্স বলো, তাহলে এই ভাঙ্গা অংশটা কি হবে বলো? এই তো পুরোটা 48 মাইনাস হচ্ছে এটা, তুমি কি ধরে নিছো? উচ্চতাটা কি ধরে নিছো? মাইনাস এক্স। তাইলে এখন তুমি দেখো তো এখানে কার কার মান দেওয়া আছে? তুমি দেখতেছো লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে। দেখো এখানে কিন্তু প্রশ্নটা পড়ে আমরা ন্যাচারালি একটা মান পাইছিলাম, সেটা হচ্ছে কোণ আর পুরা খুঁটির মান। কিন্তু পুরো খুঁটির মান দেওয়া থাকলে কিন্তু অতিভুজও পারা যায়, কারণ নিচের উচ্চতাটাকে যদি আমি ধরে নিই, তাহলে টোটাল মান ছিল কত? এই 48 থেকে নিচের মান এক যদি আমি বাদ দেই, তাহলে কার মান পাবো? ভাঙ্গা অংশ বা অতিভুজের মান পাবো। ভাঙ্গা অংশ বা অতিভুজের মান পাবো। এবার বলো, যেখানে আমার লম্ব আর অতিভুজের মান দেওয়া থাকে সেখানে আমরা সাইন ব্যবহার করি। আবারও সাইন 30 ডিগ্রি ইকুয়াল এক্স ভাগ 48 মাইনাস কি বলো? এক্স। এবার বলো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। এক্স ভাগ 48 মাইনাস এক্স, তাহলে 2x ইকুয়াল কি বলো? 48 মাইনাস এই মাইনাস এক্সটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে বলো? তাহলে প্লাস 3x হয়ে যাবে। মাইনাস এক্সটা এই পাশে আসলে 2x এর সাথে যুক্ত হলে 3x ইকুয়াল কত বলো? তাহলে x ইকুয়াল কত?
3 ষোলো 48, তাহলে অতএব x ইকুয়াল 16। তাহলে দেখো দণ্ডায়মান অংশের মান আমি কত পাইলাম? 16 পাইলাম। কিন্তু ধরো আমাকে দণ্ডায়মান অংশের মান বের না করতে বলে যদি বলতো ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, তাহলে পারতাম না? একই কিন্তু তখন 48 থেকে 16 মাইনাস করে দিতাম, অ্যান্সার চলে আসতো। যদি আমাকে প্রশ্ন করতো ভাঙ্গা অংশের দৈর্ঘ্যের মান কত, তাহলে বলো ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত? 48 মাইনাস এক্স এর মান 16 কত? তখন কিন্তু উত্তর হয়ে যেত 32। তখন উত্তর কি হইতো? 32 হইতো। কথা ক্লিয়ার? এই বুঝতে পারছি? পারবো? এগুলো হচ্ছে প্র্যাকটিস। এগুলো কি প্র্যাকটিস করতে হয়, তাছাড়া আর কিছু না। এই দেখো তাল গাছ ভেঙে গেছে, তাল গাছ, আহারে আফসোস। তাহলে একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? গাছটির উচ্চতা কত? গাছটির, তাহলে এখানে দেখো তোমারে কি বলছে, তাহলে তোমার এখানে বলছে 10 মিটার, পাদবিন্দু হতে 10 মিটার দূর। এই যে দূর, এটা কত মিটার? এখানে শীর্ষতে কত ডিগ্রি কোণ দেওয়া আছে বলো? 60 ডিগ্রি কোণ দেওয়া থাকলে গাছটির উচ্চতা কত, মানে এটার মান বের করতে বলছে। পারবে না? তাহলে দেখো একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? তাহলে গাছের উচ্চতা ধরে নিলাম এক্স। কত ধরে নিলাম? তাহলে ভূমির মান 10, লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে এখানে কি ব্যবহার করব? তাহলে tan 60 ইকুয়াল এক্স ভাগ 10, এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসলো। ক্লিয়ার? tan 30 ডিগ্রির মান কত? 60 ডিগ্রির মান কত? শুধু 3, √3। তাহলে √3 ইকুয়াল এক্স ভাগ 10, এটা হবে আমাদের কত বলেন? এরকম আসবো, মানে 10√3, ওটার মানটাকে আমাকে কোলাবরেট করতে হবে। হ্যাঁ, ওহো, এখানে কিন্তু উল্টাটা হবে। হ্যাঁ, ভুলে গেছি, অবশ্যই উল্টাটা হবে। কেন উল্টাটা হবে বলেন? এই কোণটা যখন আমার এখানে তৈরি হইলো, তখন এটা ভূমি হিসেবে কাজ করবে, এটা কি হিসেবে কাজ করবে? লম্ব হিসেবে কাজ করবে। তখন শুধু উল্টাই দিতে হবে। কি করে দিতে হবে? উল্টাই দিতে হবে। উল্টাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, 17.32 মিটার আসবে। আচ্ছা, উল্টাই দিলে কি হবে বলো? তাহলে এখানে আমরা এটাকেই যদি লম্ব বলি, না ভূমি আর লম্বই থাকবে, এমন তো না যে এখানে সাইন আসার কোনো সম্ভাবনা আছে, অতিবুস্তর হয়ে যাচ্ছে না। এই দুইটার মান শুধু কি হয়ে যাবে? এক্সচেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? কট দিয়েও করতে পারি অথবা ট্যান দিয়েও করতে পারি, কিন্তু উল্টাটা নিব। ট্যান থিটা সমান সমান উপরে যাবে কি আর নিচে আসবে কি? এক্স। তাহলে এই যে এটার মান কত? √3। এটার মান √3 ইকুয়াল 10 ভাগ এক্স। কোলাবরেট করবে, অ্যান্সার চলে আসবে। এক্সটা অবশ্যই এখানে ভূমি হিসেবে কাউন্ট হবে যদি আমার উপরে কোণ দেওয়া থাকে, কারণ শীর্ষের সাথে কোণ থাকলে যার সাথে কোণ সে কি? ভূমি। আর যার সাথে কোণ নাই সে কি হবে তখন? লম্ব। বুঝতে পারছি? আর ম্যাথের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ঝামেলায় যেটা ফালায় আমি বলি, শোনেন, আজকের পর থেকে একটা কাজ করবেন। এইসব ম্যাথের ক্ষেত্রে প্রতিটা ম্যাথেরই সেম সিগমেন্টে মিলে যায়। আপনি উন্নতি দেওয়া আছে কিনা, অবনতি উল্লেখ আছে কিনা, এগুলোর দিকে তাকানোর দরকার নেই। সবসময় আপনি স্বাভাবিক সেন্স দিয়ে কাজ করবেন। কি দিয়ে কাজ করবেন? স্বাভাবিক সেন্স দিয়ে কাজ না করলে প্রতিটা ম্যাথেই উল্টাপাল্টা হয়ে যাবে। প্রতিটা ম্যাথে উল্টাপাল্টা হবে। আমি কি কথা বুঝতে পারছি? যেমন দেখেন, কারণ ওই সিস্টেমটা অবলম্বন করলে উল্টা পাশ দিয়ে চিত্র রাখতে হয়। কোন পাশ দিয়ে? উল্টা পাশ দিয়ে একে, দেন আপনার যেটাকে ভূমি, আলটিমেটলি ওটাই ভূমি হয়, যেটা লম্ব সেটাই কি হয়? লম্ব হয়। কথা কি বুঝতে পারছি? কিন্তু উল্টা পাশ দিয়ে চিত্র রাখলে আপনাদের মাথা আবার উল্টে যায়। এই জন্য স্বাভাবিক সেন্স দিয়ে চিন্তা করেন। স্বাভাবিক সেন্সে আপনি এখানে দেখবেন একটি তাল গাছের পাদদেশ সাথে কত মিটার, তার মানে ভূমির মান দেওয়া আছে 10। এরপরে আপনাকে উচ্চতা বের করতে বলছে, মানে এইচ। আমি কথা বুঝতে পারছি? এইভাবে চিন্তা করেন। আর 60 ডিগ্রি দেওয়া আছে, মানে 60 ডিগ্রি।
স্বাভাবিক সেন্স, উন্নতিতে দেওয়া আছে না অবনতিতে দেওয়া আছে এটা চিন্তা করা দরকার। এটা চিন্তা করলে আপনার উল্টা পাশে চিত্র চলে যাবে, আর উল্টা পাশে চিত্র গেলে আপনার মাথা আবার উল্টে যাবে। তো মাথার উল্টানোর দরকার। এবং স্বাভাবিক চিন্তা করে আপনি দেখেন লম্ব আর কি দেওয়া আছে, ভূমির মান। তাহলে এবার কি ব্যবহার করবেন? tan কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল এইচ মানেই উপরে, ভূমি মানেই কি? স্বাভাবিক সেন্সটা ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? স্বাভাবিক সেন্সটা ব্যবহার করবেন। tan 60 ডিগ্রির মান কত? √3 এইচ ভাগ 10। তাহলে এখানে √3 আর 10 গুণ করলে কি হয়? 10√3 গুণ করলে কত আসবে? 17.32। এটা একটু মনে রাখবেন শুধু। হ্যাঁ, 17.32 আসবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে রুটের মান একটু মাঝে মধ্যে কি করতে হবে শোনেন, ক্যালকুলেশন যুক্ত কিছু কিছু জায়গায় ম্যাথ আপনার ওই দেখা গেছে 25টা ম্যাথের মধ্যে একটা বা দুইটা ম্যাথ ক্যালকুলেশন একটু হার্ড করে দিবেই, এবং এগুলাকে আপনার প্র্যাকটিস করে মাথার মধ্যে রাখতে হবে। কথা বুঝতে পারছি? প্র্যাকটিসের মাধ্যমে মাথার মধ্যে রাখলে তার সমস্যা নেই, কারণ ওই প্যাটার্নে ম্যাথ আসলে যাতে করে আপনার চোখের সামনে এমনি, যেমন এই ম্যাথটা আসছিল নিবন্ধন পরীক্ষা 2000, এরপরে আরো আসে নাই শিক্ষা মন্ত্রণালয়। তো যারা প্র্যাকটিস করছে তাদের ক্ষেত্রে কি ম্যাথটাকে আবার সমাধান পর্যন্ত আসা লাগছে? যারা প্র্যাকটিস করছে তারা বুঝে গেছে যে উত্তর কি হবে? খ হবে। কথা বুঝতে পারছি? এবার আপনি এই উন্নতি অবনতি বাদ দিয়ে দেন, এই বাদ দিলে আপনার অ্যান্সার সবগুলো মিলে যাবে। আমি কথা বুঝতে পারছি? তাহলে আপনার টার্গেট থাকবে, যেমন এই যে প্রথমে যে ম্যাথটা আমরা করলাম, কোথায় গেল? প্রথমে যে আমরা ম্যাথটা করলাম ওটার ক্ষেত্রে যারা চিত্র উল্টাপাল্টা করে আঁকবেন, বিপরীত দিকে চিত্র আঁকলে তো আপনার মাথা ঘোরে, অনেকের বমি বমি ভাব আসে। হ্যাঁ, তাই এই বমি বমি ভাব আসার দরকার নেই রোজার মাসে। এখানেও স্বাভাবিক চিন্তা করেন, পাউদের শত কত মিটার? এই যে 20 মিটার। এরপরে স্থান হতে একটি মিনারের শীর্ষবিন্দু, এই কোণেরই দরকার নেই। কত ডিগ্রি? উচ্চতা কি? h/x। কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি। ভাই দেওয়া আছে উচ্চতা, দেওয়া আছে ভূমি, তার মানে tan এর সাথে কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল h ভাগ কত? 20। কারণ এটাকে যদি আপনি উল্টায় চিত্র আঁকেন ওই একই জিনিস হবে, আলটিমেটলি এটাই লিখতে হবে আপনাকে। তো উল্টা চিত্র আঁকলে আপনার মাথা উঠে যায়। সো এই জন্য আপনি স্বাভাবিক চিন্তা করেন, স্বাভাবিক সেন্সে চিন্তা করলে তার ভুল হবে না। এখন দেখেন আপনি 30 ডিগ্রির মান মানে 1 ভাগ √3, h ভাগ 20। তাহলে h √3 ইকুয়াল 20। তাহলে h ইকুয়াল কি? 20 ভাগ √3, 20 ভাগ √3। কথা বুঝতে পারছি? তুমি তোমার টার্গেট হচ্ছে এই এতটুকু করা, তোমার চিত্র এঁকে দিতে হবে এটার কোনো মানে নেই। ওখানে তোমার চিত্র চাই নেই, তুমি চিত্রটা মনে মনে এঁকে নিলা যে এটা 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 এটা, তুমি ধরে নিলা যে ভূমি এত, উচ্চতা ধরিয়ে এইচ। তাইলে যেহেতু ভূমি আর উচ্চতা দেওয়া আছে তাইলে আমরা কি ব্যবহার করবো? tan θ। এত কিছু উল্লেখ করার দরকার নেই, শুধু ভূমি এত উচ্চতা এত। তাহলে ভূমির মান আর উচ্চতা দেওয়া আছে মানে tan θ ব্যবহার করতে হবে। উচ্চতার মান আর অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান আর অতিভুজের মান দেওয়া আছে মানে কি sin θ ব্যবহার করতে হবে। ভূমি আর অতিভুজ দেওয়া আছে মানে cos θ ব্যবহার করতে হবে। এই সেন্স গুলো শুধু ওখানে লিখবা, বাস অ্যান্সার করে দিয়ে চলে আসবা। বুঝতে পারছি? তাহলে দেখেন এই যে একটু আগে আমরা যে কনফিউশনটাতে ভুগছিলাম ওই কনফিউশনটা এখন দূর হয়েছে না? তাহলে এই উন্নতি অবনতি, উন্নতির সাথে শীর্ষবিন্দুর সাথে উমুক কোণ তুমুক কোণ, এগুলো একটু ঝামেলা তৈরি করে। কি তৈরি করে? ঝামেলা তৈরি করে। হ্যাঁ, তাও আবার বুঝাইতাম যদি এগুলো আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো যদি বিসিএস ব্যাচে থাকতেন তাহলে এখানে আরো গভীরে যেতাম, আরো অনেক ডেপথে যেতাম। কারণ বিসিএস এর ব্যাচের স্টুডেন্টদের যত ডেপথেই যায় না কেন ওদের দরকার, ওদের কি। কিন্তু এখানে যদি আমি একটু ভেতরে ঢুকি, অনেকে শুধু বমি বমি ভাব না, অনেকে বলবে স্যার বমি আসতেছে অলরেডি। এখন যাদের বমি আসবে তারা আবার আমারে বলবে যে স্যার আপনি আসলে আমাদের জন্য পারফেক্ট না। তখন দেখা যাবে যে আমি ম্যাথের টিচারই না, অনেকের কাছে ম্যাথের টিচার না হয়ে ম্যাথ হ্যাটার্স এর টিচার হয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? চিত্র আঁকার দরকার নাই, তুমি যা স্বাভাবিক সেন্সেই ম্যাথ মিলে যাবে সব। দেখো কি বলছে, মনোযোগ দাও। 10 মিটার প্রস্থ বিশিষ্ট
নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা এত দেওয়া আছে। এই উচ্চতা কত? স্বাভাবিক চিন্তা করো, 10√3। প্রশস্ত মানে নদীর পাদদেশ দেওয়া আছে, এটার মান কত বলো? 10। তাহলে নদীর তীরে টাওয়ারের অবনতি কোণ কত? টাওয়ারের অবনতি কোণ কত বের করতে বলছে? তাহলে আমরা তো জানি যে অবনতি কোণ মানে নিচের দিকের কোণ বের করতে বলছে। কোন দিকের কোণ? নিচের দিকের কোণ বের করতে বলছে। তো তুমি স্বাভাবিক সেন্সে নিচের দিকের কোণটাকে স্বাভাবিকভাবে চিন্তা করো যে আমার একটা কোণের মান বের করতে বলছে। কিন্তু তুমি দেখো তো কার কার মান দেওয়া আছে? লম্ব আর ভূমির মান দেওয়া আছে, মানে কার মান বের করতে হবে তোমারে? tan a। tan a ইকুয়াল ন্যাচারালি কি হওয়ার কথা বলো? লম্ব ভাগ ভূমি, তুমি ওটাই বসাবা। তুমি কি বসাবা? ওটাই বসাবা। তুমি উল্টা এলি উল্টা। তাহলে এখন দেখো tan a ইকুয়াল উপরে যাবে কি 10√3 আর নিচে কি আসবে বলো? 10 কি? তাহলে এখানে দেখো তো tan a √3, বলো tan কত ডিগ্রির মান √3? 60 ডিগ্রির মান √3। তাহলে আমরা এখানে বলতে পারি না tan a ইকুয়াল tan 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রির মান কত? তাহলে বলো a ইকুয়াল কত বের হইলো? দেখো এখানে কি কঠিন মনে হইলো? তুমি স্বাভাবিক সেন্সটাকে ব্যবহার করো ভাই। এইসব ক্ষেত্রে স্বাভাবিক সেন্স ব্যবহার করলে কখনো ম্যাথ ভুল হবে না। কিন্তু যখনই তুমি উল্টা পাল্টা করে চিত্র আঁকতে যাবা, তখনই তোমার মাথা চাল্লা চক্কর দিবে। যেমন এই যে কেউ যদি চিত্র আঁকতে যায়, ও বলবে অবনতি কোণ, উপরে কোণ, এটা তো ভূমি, এটা লম্ব। কিন্তু চিত্রটা তো মানে সেন্সের বাইরে চলে গেছে আর কি। যাই হোক, আমি কথা বুঝতে পারছি। তো আমরা স্বাভাবিক সেন্স দিয়ে করব। কি করব? স্বাভাবিক সেন্স। স্বাভাবিক সেন্স দিয়ে ম্যাথ গুলো করলেই আনসার মিলে যাবে। ওকে, পারবো ইনশাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আর আগাবো না রে ভাই, 10টা 45 বেজে গেছে। চিন্তা করা যায় 11টা আবার ক্লাস। আপনা গো এই এক ক্লাস আমি কি করি, বিসিএস আমি এক ক্লাসে শেষ করে দিই 2 ঘন্টায়। অনেক স্পিডে টানি, কিন্তু বিশ্বাস করেন অনেক স্পিডে টানি। কিন্তু এখানে স্পিডে তো টানিই না, স্পিডটাকে স্লো করতে করতে মানে 5 কিলোমিটার বেগে নিয়ে আসি 100 কিলোমিটার থেকে। ঢাকার জ্যামের মতো করে আগাই আমি। যারা একটু ভালো বোঝে তারা কিন্তু খিচ্ছা গাইলে কয় সার না অন্য কিছু, আর যারা আবার কম বোঝে তারা আবার চুমা মারে, কয় স্যার আপনারই দরকার। হ্যাঁ, এই তো অবস্থা। কচ্ছপের গতিতে শেষ করলাম। যাই হোক, তারপরেও বুঝছি কিনা বলেন? আমার কথা হচ্ছে কনসেপ্ট এবং বেসিক ক্লিয়ার থাকতে হবে, তাহলে অ্যাটলিস্ট পরীক্ষার হলে ভালোভাবে পারবো। পারবো ইনশাল্লাহ। কচ্ছপের গতিতে করি আর যেভাবেই করি, পারবো তো? ওকে, পারবো। তাহলে আমি আর আজকে আগাচ্ছি না। ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর একটু পরে আবার ক্লাস শুরু করবো, এটা পাবলিক দিব, যান সবাই করবেন। না করলে কিন্তু খবর আছে, আপনাকে থাকতে কইছি। কি ক্লাস হবে নিজেও জানি না, যাবো টপিক দেখবো, উঠবো, তবে পাবলিক হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। পরীক্ষা আছে, তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নাও। 11টা আবার ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম। বাবা কি দুর্বল স্টুডেন্ট।